আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা স্থিতিবিদ্যার আজকে 2 নম্বর ক্লাস করব। তো 1 নম্বর ক্লাসে আমরা যা আলোচনা করেছিলাম ওইখানকার মোটামুটি সব জিনিসই তোমরা জানতা, যে ফিজিক্সের ভেক্টরের মধ্যে পড়ছিলা। তো ওই রিলেটেড, অর্থাৎ আমরা তো মেইনলি সামান্তরিক সূত্রটাই পড়াইছি অ্যাকচুয়ালি। সেই সামান্তরিক সূত্র সংক্রান্ত আজকে আমরা ম্যাথগুলো করব। তো ওই ম্যাথগুলো করার জন্য দেখা যায় তোমার সামান্তরিক সূত্রের বেসিকটা থাকলে হয়, তাও আমরা একটু জিনিসগুলো ক্লিয়ারলি আবার মনে করাই দিছি। তো আজকে হচ্ছে আমরা সেই সামান্তরিক সূত্র ব্যবহার করে, মানে এই অধ্যায়ের মধ্যে একটা নির্দিষ্ট টাইপ হচ্ছে সামান্তরিক সূত্র। তো সামান্তরিক সূত্র সংক্রান্ত যতগুলো কনসেপ্ট আছে সেগুলো আজকে আমরা শেষ করব। এরপর আগামী ক্লাসে আমরা শুরু করব হচ্ছে ত্রিভুজ সূত্র। আজকে আমাদের মেইন কাজ হচ্ছে সামান্তরিক সূত্র। তো যারা এখনও জয়েন করেনি তাদেরকে একটু মেনশন করে দাও, যারা এখনও জয়েন করেনি তাদেরকে একটু মেনশন করে দাও। আর আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো, সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করো। যারা জয়েন করেনি তাদেরকে মেনশন করে দাও, আর আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো। যদি সব কিছু ক্লিয়ার হয় তাহলে আমি শুরু করে দিতে পারি। ওকে, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। আসলে তাহলে আমরা শুরু করে দিই আজকের ক্লাস। তো আমি বারবার একটা কথাই বলি, স্থিতিবিদ্যা অধ্যায়টাকে সবাই যেরকম ভয় পাক না কেন, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইনশাল্লাহ আমরা, এটা হচ্ছে অন্যতম সেরা একটা আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ। আর তার থেকে বড় কথা হচ্ছে আমার এই জিনিসগুলো খুব বেশি ফেভারিট, মানে যেটা সবার কাছে খুব বেশি কঠিন লাগে ওইটা আমার কাছে পড়াইতে কেন জানি খুব বেশি ভালো লাগে। তো আসি তাহলে আমরা শুরু করি। গত ক্লাস আমরা করছিলাম জেনারেল বেসিকগুলো পাইছিলাম। তো আমি শুরু থেকে একবার গোড়া থেকে শুরু করছি, যাতে করে তোমার কোনো মিসকনসেপশন থাকলে সেই কনসেপশনগুলো দূর হয়ে যায়। তো আজকে আমরা যদি দেখি ভাইয়া, একটু খেয়াল করে দেখি, এই ধরনের ম্যাথগুলো তোমরা অনেকেই পারবা, বাট তাও ক্যালকুলেশনগত জটিলতা হইতেও পারে হয়তো। তো আমাদের টু মেনটেইন আওয়ার ফর্মালিটি আমাদেরকে কিছু কিছু ম্যাথ করাইতে হচ্ছে। তো আসলে আমরা করানো শুরু করে দিই। তো তোমার এখানে কি বলা হয়েছে দেখো, কোনো বিন্দুতে 3p ও 2p মানের দুইটি বলের লব্ধি r। তাহলে আমরা একটু এটা ফিগার ড্র করে ফেলি। তবে আমাদের এই ম্যাথগুলোতে ফিগার ড্র করা না করে এটা কোনো ফ্যাক্ট না, তবে আমি তোমাদেরকে পার্সোনালি বলবো তোমরা যদি ফিগার ড্র করে ফেলো আমাদের ইট উইল বেনিফিটেড ফর ইউ। আমাদের তোমার জন্য এটা খুবই বেনিফিটেড হবে, কারণ তুমি চিত্র আঁকলে আমাদের সূত্রগুলো করাটা একটু ইজি হয়ে যায়। তো তুমি চিত্র আঁকা না আঁকা কোনো ফ্যাক্ট না, কারণ সব কিছু তারা প্রশ্নের মধ্যে বলে দেয়। তো আমরা আসি, তাহলে আমরা এখান থেকে বলা আছে 3p এবং 2p মানের দুইটি বলের লব্ধি হচ্ছে r। ভাই আমাদের সবচেয়ে বড় কথা কি, এই ধরনের ম্যাথগুলোতে প্রশ্নে সব বলে দেওয়া থাকে। স্থিতিবিদ্যার সবচেয়ে বড় সুবিধা এটা, প্রশ্নে তোমার সব বলে দেওয়া থাকবে। এখন প্রশ্নের ডিরেকশন অনুযায়ী প্রশ্নের মনের কথা তুমি বুঝতেছো কিনা সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। যেমন মনে করো তোমার ক্রাশ, মনে করো মনে মনে চাচ্ছে তুমি তাকে প্রপোজ করো, তাকে তুমি মানে পাওয়ার জন্য ট্রাই করো, কিন্তু তুমি চিন্তা করতেছো মেয়েটার পিছনে যে কত ছেলে লাইন মারে, আমি বললে আবার আমারে যদি রিজেক্ট করে আমার তো সব শেষ। তখন যে দেখা যাবে কি, তুমি তার মনের কথাটা তার চোখের দিকে তাকিয়ে, তার সাথে নর্মালি তুমি কথা বলার সময় তার চোখের দিকে তাকিয়ে বুঝে নিতে হবে সে চাচ্ছে তুমি বলো। এই যে জিনিসটা, এটা কিন্তু সে তোমাকে বলে নাই, বাট তোমাকে বুঝে নিতে হয়। তাহলে কোনো কিছু পেতে হলে আমাদের মানসিক অবস্থাটা জানতে হয়। মনের পড়াটা সবচেয়ে বড় পড়া, সেই পড়াটা পড়তে জানতে হয়। আমাদের ম্যাথমেটিক্সও সেম, তোমাকে প্রশ্নের মধ্যে সব বলে দেওয়া আছে, খালি তুমি সেই জিনিসটা হচ্ছে পড়ার মতো চোখ তোমার থাকতে হবে। তা আসো, আমাদের সেই পড়ার মতো চোখ দিয়ে আমরা যখন পড়বো তখন জিনিসটা ফুল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আসি,
আমাদের 3p এবং 2p মানে দুইটি বলের লব্ধি আর। তাহলে আমরা এখানে দিলাম একটা হচ্ছে 3p এদিকে নাম দিলাম, আর একটা হচ্ছে এদিকে নাম দিলাম হচ্ছে 2p। এই দুইটা বল তারা আমাদেরকে বলেই দিছে এই দুইটা বলের মধ্যবর্তী এই দুইটা বলের লব্ধি হচ্ছে আর। তো আমি ধরে নিলাম তাদের লব্ধিটা হচ্ছে আর। তাদের মধ্যবর্তী কোণ কত বলা নাই, আমার তো ফর্মুলার জন্য লাগে তোমরা জানো। আমি ধরে নিলাম মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা, এটা আমি ধরে নিছি। এবারে বলল প্রথম বলটির মান দ্বিগুণ করলে, প্রথম বলটির মান দ্বিগুণ করলে, প্রথম বল কোনটা 3p। তারা এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখবো, প্রথম দ্বিতীয় বলতে কি বুঝি, কোয়েশ্চেনের মধ্যে যেটা প্রথমে বলছে সেটা প্রথম, কোয়েশ্চেনের মধ্যে যেটা দ্বিতীয়তে বলছে সেটা দ্বিতীয়। তাহলে আমাদের বলা হলো প্রথম বলটিকে দ্বিগুণ করলে, তাহলে এই প্রথম বলকে দ্বিগুণ করব মানে হচ্ছে আমাদের বলগুলো কে কী ছিল, একটা ছিল 3p আর একটা ছিল 2p। এটা হচ্ছে প্রথম, ওটা হচ্ছে দ্বিতীয়। বলা হলো এবং এই দুইটা বলের যে লব্ধি, এই দুইটা বলের লব্ধিটা ছিল হচ্ছে আর। আমি এখানে জাস্ট রাফ করতেছি। এবার বলা হলো প্রথম বলটির মান দ্বিগুণ করলে, এই প্রথম বল হচ্ছে 3p, তাকে দ্বিগুণ করলে কত হয় 6p। প্রথম বলের মান দ্বিগুণ করলে লব্ধির মানও দ্বিগুণ হয়। এই কথাটার মানে কি, প্রথম বলের মানটাকে দ্বিগুণ করতে বলছে, দ্বিতীয় বলে তো কোনো কিছু করতে বলে নাই, এর মানে দ্বিতীয় বল দ্বিতীয় বলের মতোই থাকবে 2p। কিন্তু তুমি যখন প্রথম বলটাকে দ্বিগুণ করে ফেলছো, লব্ধি আর লব্ধির মতো নাই, লব্ধি কয়গুণ হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। এই লব্ধিটা হচ্ছে আমার দ্বিগুণ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি শুরুতে ওরা বলে দিছে 3p এবং 2p মানে দুইটি বলের লব্ধি হচ্ছে আর। কোয়েশ্চেন থেকে আমি বুঝলাম 6p এবং 2p মানে দুইটি বলের লব্ধি হচ্ছে টুয়াইস আর। কারণ তারা বলছে প্রথম বলটাকে দ্বিগুণ করলে লব্ধিটা দ্বিগুণ হয়ে যায়। তাহলে তুমি প্রথমটাকে দ্বিগুণ করলা, দ্বিতীয়টার কথা বলে না, দ্বিতীয়টা রেখে দিলা, লব্ধিটা দ্বিগুণ হয়ে গেল। তাহলে আমি যখন বল এই দুইটা কাউন্ট করব তখন লব্ধি হচ্ছে আর, আমি যখন বল এই দুইটা কাউন্ট করব তখন লব্ধি হচ্ছে টুয়াইস আর। তোমাকে বলা হলো বলদ্বয়ের অন্তর্গত কোণ নির্ণয় করো। দ্যাট মিনস তোমাকে কোয়েশ্চেন করা হলো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আলফা, আলফা ইকুয়ালস টু কত, তুমি বের করবা। আমরা কোয়েশ্চেনটা বুঝছি কিনা বলো, কোয়েশ্চেনটা বুঝছি কিনা বলি, কোয়েশ্চেনের সারমর্মটা বুঝছি কিনা, তারা যেটা বলছে সেটা আমরা বুঝছি কিনা, কোয়েশ্চেনের সারমর্মটা আমরা বুঝছি কিনা। এবার তুমি দেখো তোমাকে বলেই দেওয়া আছে বল এত এত লব্ধি এত, বল এত এত লব্ধি এত, তাহলে কোন ফর্মুলা করব? অবশ্যই ভাই যেগুলো দেওয়া আছে সেখান থেকে বোঝা যায় আসলে কোন ফর্মুলা করব। অবশ্যই আমরা লব্ধির ফর্মুলা করব। তাহলে আমরা যদি চিন্তা করি ভাইয়া প্রথম ক্ষেত্রে, এই প্রথম ক্ষেত্রে হচ্ছে এটা, প্রথম ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে আমরা প্রথম ক্ষেত্রে বলতে পারি, প্রথম ক্ষেত্রে আমরা বলতে পারি কি ভাই এটা আর এটার লব্ধি হচ্ছে আর। তাহলে আমরা ফর্মুলা করতে পারি আর স্কোয়ার সমান এই 3p কে হোল স্কোয়ার করলে, আমি একসাথে লিখে দিই, 3p কে হোল স্কোয়ার করলে 3 3 9, 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে হচ্ছে 2p কে হোল স্কোয়ার করলে 4p স্কোয়ার প্লাস 2p মানে হচ্ছে 3p, কিউ মানে হচ্ছে 2p ইন্টু কজ অফ আলফা। এটা সুন্দর করে লিখলে লেখা যায় আর স্কোয়ার সমান আর 9 আর 4, 9 4 মিলে কত, 9 4 মিলে হচ্ছে আমাদের 13। তাহলে 9 4 মিলে হচ্ছে ভাইয়া 13p স্কোয়ার। আর এইদিকে 3 2 6, 6 2 12, তাহলে এখানে হচ্ছে 12। আর এইদিকে দেখো ফি ইন্টু ফি মানে হচ্ছে ফি স্কোয়ার ইন্টু কজ অফ আলফা। তাহলে আমরা প্রথম যেটা দেওয়া আছে তার থেকে আমরা কিছু একটা পাইলাম ভাইয়া, তার থেকে আমরা এই ধরনের একটা ফরম্যাট পাইলাম। ওকে, এবার আসো তুমি দ্বিতীয় ক্ষেত্রে দাও। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যদি যাও তাহলে সেম কথা ভাইয়া, দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পাবো, দ্বিতীয় ক্ষেত্রে সেম তোমাকে বলা হলো 6p আর 2p এর লব্ধি হচ্ছে টুয়াইস আর। তাহলে লব্ধি স্কোয়ার, তাহলে লব্ধি হচ্ছে টুয়াইস আর, টুয়াইস আরকে স্কোয়ার করলে হয় 4r স্কোয়ার ইকুয়ালস টু প্রথমটা হচ্ছে 6p, তাকে স্কোয়ার করলে 6 6 36, 36p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে 2p স্কোয়ারকে হোল স্কোয়ার করলে 4p স্কোয়ার প্লাস 2p মানে হচ্ছে 6p, কিউ মানে হচ্ছে কত 2p ইন্টু কজ অফ আলফা। এবার আমরা এখান থেকে বলতে পারবো 4r স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে 36 আর 4 মিলে কত হয় 40p স্কোয়ার। ওকে ওকে, প্লাস 6 2 12, 12 2 24, 24 পি ইন্টু পি মানে পি স্কোয়ার
কজ অফ আলফা। তো আমি দেখতেছি এখানে 4 আছে, তাহলে এখানে আমরা চাইলে 4 কমন নিতে পারি না, 4 দ্বারা ভাগ করে দাও। 4 দ্বারা যদি ভাগ করো তাহলে আমরা পাবো আর স্কোয়ার সমান 4 দ্বারা ভাগ করলে 10 পি স্কোয়ার, 4 দ্বারা ভাগ করলে আমাদের 4 6 24, তাহলে 6 পি স্কোয়ার কজ অফ আলফা। বলো আমরা এতটুকু বুঝছি কি না? অর্থাৎ তোমাকে দুইটা শর্ত ওরা বলেই দিছে যে আমাদের বল দুইটা যদি আমাদের এরকম হয় 3p আর 6p হয়, লব্ধি হচ্ছে আর করলাম। বল দুইটা যদি আমাদের প্রথম বলটা দ্বিগুণ হলে লব্ধি দ্বিগুণ, দ্বিতীয় বলের কথা বলে নাই। যাকে নিয়ে আমার কোনো কথা নাই, তাকে নিয়ে আমার কোনো টেনশন নাই, সে যেভাবে আছে সেভাবে আমরা বসাই, এই নীতিতে আমরা সবগুলো ম্যাথ করে যাই। সো তোমাকে মাথায় রাখতে হবে 2p এর কথা বলে নাই মানে সে তার মধ্যে থাকুক। তাহলে আমি করার পর এটা পাইলাম। এবার আমাদের কি হবে সিম্পল বুঝতে পারতেছো। তুমি চাইলে এখানে আর স্কোয়ারের মান এটা, এখান থেকে দেখতেছি আর স্কোয়ারের মান এটা, তো দুইটা আর স্কোয়ার তো সমান। সো তুমি যদি এটাকে ইকুয়েশন নাম্বার 1 বলো, ইকুয়েশন নাম্বার 2 বলো, তাহলে তুমি কিন্তু সিম্পল বলতে পারো 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে পাই। কি পাই? তাহলে আমরা দুইটাকে সমান লিখি, তাহলে 13 পি স্কোয়ার প্লাস 12 পি স্কোয়ার কজ অফ আলফা ইকুয়ালস টু 10 পি স্কোয়ার প্লাস 6 পি স্কোয়ার কজ অফ আলফা। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ভাইয়া 10টা এ পাশে নিয়ে আসো, তাহলে 13 থেকে 10 গেলে হয় 3 পি স্কোয়ার, আর এদিকে 6 পি স্কোয়ার আছে, 6 পি স্কোয়ার কজ আলফা আছে, 12কে এ পাশে নিলে -6 হবে, তাহলে -6 পি স্কোয়ার কজ অফ আলফা। এখান থেকে আমরা বলতে পারি ভাইয়া পি স্কোয়ার কাটাকাটি যাবে, আর 3 2 9 6। এখান থেকে আমরা বলতে পারি কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে -1/2, আর কজ আলফা ইকুয়ালস টু যদি -1/2 হয়, আলফার মান কত? 120 ডিগ্রি মুখস্থ। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। বলো বুঝছি কিনা? প্রথম ম্যাথ শেষ। এই ম্যাথ বুঝছি কিনা বলি, এই ম্যাথ বুঝছি কিনা বলি, এই ম্যাথ আমাদের ক্লিয়ার কিনা? তাহলে আমরা সামান্তরিক সূত্রের ম্যাথগুলো এইভাবে করতে পারবো। আমি হচ্ছে ডিফারেন্ট টাইপসের যতগুলো ম্যাথ আছে বা কোনো কিছু ম্যাথে দেখা যাচ্ছে এই ক্যালকুলেশনটা করে দিচ্ছি একটাই কারণে, এই টাইপসের মোর অর লেস ম্যাক্সিমাম ম্যাথে তোমাকে এই টাইপসের ক্যালকুলেশন করতে হবে। আর কিছু ম্যাথে দেখা যাবে ক্যালকুলেশন সেম, তবে কিছু কথা তোমাকে লাইন বুঝতে হয়, তো তখন আমি ওইখানে ওই লাইনটার কথা মানে বুঝাই দিব। কারণ এখানে দেখা যায় মোটামুটি সবগুলো ম্যাথে আমাকে টাচ করতে হবে, মানে যত ম্যাথ আছে ম্যাক্সিমাম ম্যাথে আমাকে টাচ করে যাইতে হবে, কারণ প্রত্যেকটা ম্যাথে কোনো না কোনো এক ধরনের ভিন্নতা আছে। তো আমি সেই ভিন্নতাটা ধরিয়ে দিয়ে তোমাকে একই সিকোয়েন্সে আনবো। মানে সবাই যে কাজটা করে আমাদের এই যে স্থিতিবিদ্যার ম্যাথগুলোকে ভিন্নভাবে চিন্তা করে, যার কারণে দেখা যায় প্রত্যেকটা ম্যাথ তাদের কাছে ভিন্ন মনে হয়। তো আমরা যদি একটা কমন সিকোয়েন্স আনতে পারি সেটা হচ্ছে আমাদের জন্য বেস্ট। যেমন আমি আজকের ক্লাসে অনলি সামান্তরিক সূত্র ফোকাস করতেছি, পুরা অধ্যায়ের মধ্যে সামান্তরিক সূত্রের যত টাইপের ম্যাথ আছে সব আমি আজকে নিয়ে চলে আসবো। তাহলে তোমার মাথায় অলরেডি খেলবে সামান্তরিক সূত্র হইলে কী ধরনের এবং তার মধ্যে ক্যালকুলেশনগুলো কী ধরনের হইতে পারে। কিন্তু বইতে দেখবা যে ম্যাথগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, তখন যে জটিলতা সৃষ্টি হয়। ওকে, তাহলে আমাদের যা বললো তা করলাম, শেষ। এবার হচ্ছে আমার 2 নম্বর ম্যাথ করব। এই ম্যাথটা হচ্ছে আমরা লাস্ট ক্লাসে একটা শর্টকাট দেখাইছিলাম, ওই শর্টকাট দিয়ে আমরা ম্যাথের আনসার বের করছিলাম। এখন জেনারেল প্রসেসে সেই ম্যাথটা আমরা আজকে করব, দেখি। তো ম্যাথের কোয়েশ্চেনটা আমি লিখি, কোয়েশ্চেন লেখার জন্য তোমরা আমাকে 1 মিনিট টাইম দাও, এবং সেই 1 মিনিটে তোমরা গুনগুন করে গান গাও, গান গাইতে গাইতে তোমরা মনের প্রশান্তি জাগাও। আমি একটু কোয়েশ্চেনটা তুলে নিই। জাহিদ বিন ইয়াসিন, স্ট্যাটিক্স এত ইজি? হ্যাঁ ইজি, তবে আমরা এখনও কিন্তু সেই আগের পড়াশোনার মধ্যে আছি, কারণ এখন যা পড়াচ্ছি এগুলো সবগুলো তোমাদের আগের পড়া, নতুন পড়ার মধ্যে এখনও যায় নাই। ইজি, তবে ইজিভাবে চিন্তা করতে হয়, এখনও তো শুরু করি নাই। সৌরভ মিত্র ভাই, দুইটার লব্ধি সমান কেন লিখছেন? ওই কোথায় সমান লিখছি? 3p আর 2p যখন ছিল তখন লব্ধি ধরছি আর যখন আমাদের যখন 6p আর 2p লিখছি তখন লব্ধি ছিল আমাদের টুয়াইজ আর। এই দুইটার লব্ধি হচ্ছে টুয়াইজ আর, এই দুইটার লব্ধি হচ্ছে আর। তো পি তো সেম কথা, আর তো সেম কথা। এখান থেকে ক্যালকুলেশন করে আমি আর স্কোয়ারের মান বের করছি, এখান থেকে ক্যালকুলেশন করেও আমি কিন্তু আর স্কোয়ারের মানটাই বের করে নিয়েছি। তো এটা যে আর স্কোয়ার, এটা তো সেম আর স্কোয়ার, তো আর স্কোয়ার সেম হবে না, কারণ এমন তো না যে এই আর এ আর ভিন্ন। এটা দ্বারা বোঝাচ্ছে এই আর এর তুলনায়
এই লব্ধিটা দ্বিগুণ, এই লব্ধিটা আর এর দ্বিগুণ, আর তো সেম জিনিস, আর তো সেম জিনিস। ফর্মুলা করার সময় আমরা ঝামেলা করে নিই, ফর্মুলা কিন্তু আমি এটাকে লব্ধি ধরে করছি, পরে আমার আর স্কয়ারের মান যেহেতু বের করতে পারছি, আর স্কয়ার সমান্তরাল ম্যাচ হয়ে গেছে। ওকে, এবার আসি আমাদের আরেকটা ম্যাথ। একটু আগে যে ম্যাথটা করেছিলাম এটা বুয়েটে আবার 2003-04 সালে বুয়েটে আসছিল, এটা বুয়েটেও আসছিল ওই ম্যাথটা, যথেষ্ট ইজি, বুঝতে পারতেছো, ম্যাথে আসছিল আর কি, ফিজিক্সে না। আর এখন যে ম্যাথটা করবে এটা একবার কুয়েটে আসছিল, একবার চুয়েটে আসছিল, বোর্ডে তো আসছেই, মানে আমরা নর্মালি বোর্ডের বাইরে কোথায় আসছে সেগুলো একটু বলে দিই আর কি, যাতে করে তোমাদের মনের ভিতরে একটি স্পৃহা জাগে যে আমাদের ম্যাথগুলা আমাদের বিভিন্ন ভার্সিটির জন্য আমাদের লাগে। তো বিশ্ববিদ্যালয়গুলোতে আবার আসলে প্রশ্নগুলো আমাদের খুবই ইজি হয়, হ্যাঁ, কিছু কিছু কঠিন হয়, বাট আমার কথা হচ্ছে একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমাদের 100% মার্কস পাওয়া লাগে না। যেমন বুয়েটে তোমার 600 মার্কের পরীক্ষা হয়, তুমি 600-র মধ্যে 600 বুয়েটের ইতিহাসে কেউ পায় নাই। এই যাবৎকালে মনে হয় বুয়েটে 600-র মধ্যে সর্বোচ্চ মার্কস পাইছে হয়তো 530 মোর অর লেস, এটার আশেপাশে। তাহলে তুমি কেমনে চিন্তা করো যে তুমি 600-র মধ্যে 600 আনসার করবা? তুমি যতই আনসার করো না কেন, তুমি মোটামুটি দেখা যাচ্ছে তোমার কয়েকটা অনেক কঠিন থাকে, স্বাভাবিক। তো আমার কথা হচ্ছে 60টা কোয়েশ্চেনের মধ্যে যদি আমার 10টা কোয়েশ্চেন খুব হার্ড লেভেলের থাকে, এটা আমি আনসার করতে পারি নাই, বাকি 50টা তো পারছি, তো চান্স তো এমনি হয়ে গেছে। 50টা পারা লাগে না, 40 থেকে 45টা যদি একবারে ভালোভাবে সঠিকভাবে লিখতে পারো, চান্স সুনিশ্চিত বইটে। কিন্তু আমাদের ঝামেলা হচ্ছে আমরা ওই কঠিনগুলোকে নিয়ে নাড়াচাড়া করতে যাই, হলের মধ্যে ঝামেলা করে ফেলি, আর আমরা হলের মধ্যে বেশি অস্থির থাকি। তো এই অস্থিরতা কাটিয়ে যদি মনোবল শক্ত রেখে তুমি 3 ঘন্টা কাঁপাই দিতে পারো, তাহলে কিন্তু লাভে লাভ। আর ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে ইজি কোয়েশ্চেন হয় হচ্ছে ম্যাথে, এটা জানো? ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে সবচেয়ে ইজি কোয়েশ্চেন হয় ম্যাথ আর কেমিস্ট্রিতে। ফিজিক্সে একটু ঘুরে, মানে ফিজিক্সে তো ঘুরানোর ওয়ে থাকে, ম্যাথের কোয়েশ্চেনগুলো আর কেমিস্ট্রি কোয়েশ্চেনগুলো ঘুরায় না, বই থেকে হুবহু তুলে দেয়, এটা হচ্ছে সুবিধা। ওই কারণে আমি যারা মনে করো যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেয় তাদেরকে আমি বলি যে তুমি আনসার করার সময় সবার আগে কেমিস্ট্রি আনসার করবা, কারণ এটা সবচেয়ে ইজি, দেন তুমি ম্যাথ আনসার করবা, দেন তুমি ফিজিক্সে হাত দিবা। তাহলে তোমার মনে করো টাইম বাসে, কারণ তুমি কমন ম্যাথ যদি তোমার চলে আসে তখন দেখা যাচ্ছে তুমি তাড়াতাড়ি করে ফেলতে পারতেছো, টাইম বেঁচে যায়। এই সিকোয়েন্সগুলো যারা ফলো করতে পারে না তারা যায় ঝামেলা করে ফেলে। আসো তাহলে আমরা এই ম্যাথটা করি। সাদিক সাহেব ভুইয়া বলতেছে তুমি বুঝোনি, আমি বলিনি। আরে ভাই তুমি না বললে বুঝবে কেন? বলতে হবে তো, কি একটা গান আজকে কয়েকদিন ভাইরাল হচ্ছে, তুমি না বললে বুঝবে কেন? হ্যাঁ, যদিও আসলে কিছু কিছু জিনিস বুঝতে হয়, না বললেও বুঝে নিতে হয়। সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। আসো সামনের দিকে আগাই। তো তোমাকে কি বলছে খেয়াল করে দেখো, তোমাকে বললো কোনো বিন্দুতে পি এবং 2p মানের দুইটি বল ক্রিয়াশীল। তাহলে কোনো একটি স্পেসিফিক বিন্দুতে আমাদের পি এবং 2p মানের দুইটি বল ক্রিয়াশীল। আমাদের এরকম মনে করো আমাদের আছে আর কি, আমি একটু ভালোভাবে চিত্রটা আঁকি। পি এবং 2p মানের দুইটি বল ক্রিয়াশীল। বলা হলো কোনো বিন্দুতে পি এবং 2p মানের দুইটি বল ক্রিয়াশীল। ওকে, ভালো কথা। তাহলে আমাদের মধ্যবর্তী কোণ যদি আমি আলফা ধরে নিই, তাদের লব্ধিটা হচ্ছে এটা আর। ভালো কথা। এবার তোমাকে বলা হলো প্রথম বলটিকে দ্বিগুণ করব, মানে কি? আমাদের প্রথমটা হচ্ছে পি, পরেরটা হচ্ছে 2p। প্রথমটাকে দ্বিগুণ করব মানে হচ্ছে 2p করে দিব, এবং দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করব, মানে 2pটাকে 8 একক বাড়াবো, 2p + 8 করব। বলা হলো করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। তাহলে আমরা সেম কাজটা করি, যে আমরা আবার আগের মতো যেখানে আমার পি ছিল জাস্ট বর্তমানে সেখানে হচ্ছে 2p, পি এর জায়গায় 2p। আর যেখানে আমাদের 2p ছিল সেখানে আমার বর্তমানে হচ্ছে 2p + 8। বলা হলো এই কাজটা করলে তাহলে তো আমার মধ্যবর্তী কোণ তো আগের মতো আলফা,
ওরা বলল যদি প্রথম বলটিকে দ্বিগুণ করো এবং দ্বিতীয়টির মান যদি 8 একক বৃদ্ধি করো তাহলে লব্ধির দিক অপরিবর্তিত থাকবে। এর মানে লব্ধি আগে যেদিকে ছিল এখনও সেম দিকে থাকবে। তো দিকটা আমি কিভাবে বুঝবো? আমি ধরে নিলাম লব্ধি পি এর সাথে থিটা কোণ উৎপন্ন করে, আগে যদি এই কোণটা থিটা হয় বর্তমানেও এই কোণটা থিটা হবে। এবার তুমি একটু ভালো করে খেয়াল করে দেখো, এর আগে আমরা যে ম্যাথটা করছিলাম সেই ম্যাথে তোমাকে বারবার তারা ফোকাস করছে কিসের দিকে? লব্ধির দিকে। পুরা ম্যাথের তুমি খেয়াল করে দেখবা বারবার তারা তোমাকে বল এবং লব্ধির দিকে ফোকাস করছে, ওই কারণে তুমি বলের সাথে লব্ধির সম্পর্ক করছো। এখন তোমাকে বারবার তারা কিসের দিকে ফোকাস করতেছে? কি অপরিবর্তিত থাকে? দিক। তাহলে কি তুমি লব্ধির মানের ফর্মুলা করবা নাকি লব্ধির দিকের ফর্মুলা করবা? কমেন্টে আমি জানতে চাই, তোমরাই বলো। তোমাকে এখন তারা বলেই দিছে ফি এবং কিউ কোন একটা বিন্দুতে কাজ করে। এখন যদি তুমি ফিটাকে দ্বিগুণ করে দাও, 2 ফিটাকে 8 একক বাড়াই দাও, লব্ধির দিক আমাদের অপরিবর্তিত থাকে। তাহলে আমি কি সামান্তরিক সূত্র করার সময় মানের সূত্র করব নাকি দিকের সূত্র করবো বলে তোমার কাছে মনে হয়? তোমার কাছে কোনটা করবা বলে মনে হয়? তোমরা বলো, তোমার কাছে কোনটা করবা বলে মনে হয়? কোনটা করতে ইচ্ছা হয় বলো? মানের সূত্র নাকি দিকের সূত্র? অবশ্যই আমরা দিকের সূত্র করব। এবার তাহলে আমরা দিকের সূত্র এখানেও করব এখানেও করব, কেন? একই থাকে না? তোমাকে বুঝাইতে হবে না দুইটা একই, কিন্তু দিক একই থাকলেও বলের মানগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। সো একবার এটার জন্য দিকের সূত্র করব, একবার এটার জন্য দিকের সূত্র করব। প্রথমে ফার্স্ট ওয়ান করো। তাহলে প্রথমটার জন্য করলে আমরা বলতে পারি হচ্ছে tan থিটা ইকুয়ালস টু, ভাই আমরা জানি হচ্ছে সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা, মানে সংক্ষিপ্ত ফর্মুলাটা। এরপর এই থিটা যে আমরা করতেছি, থিটাটা কার সাথে আছে? ভাই থিটাটা পি এর সাথে আছে, নাই কার সাথে? 2 ফি। যার সাথে নাই তাকে বসাইলাম, প্লাস অন্যটা কে? ফি। এটা গেল আমাদের প্রথম সূত্রের জন্য। এবার যদি দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে যাই, tan থিটা ইকুয়ালস টু আবার আগের মতো সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা, মধ্যবর্তী কোণ কিন্তু আমরা আলফা ধরে নিছি। এবার তুমি থিটাটা কার সাথে আছে? টোয়াইস পি এর সাথে। নাই কার সাথে? যার সাথে নাই সে হচ্ছে টোয়াইস পি প্লাস 8। এটার সাথে থিটাটা নাই, যার সাথে নাই তাকে বসাবো, প্লাস অন্যটা কে? 2 ফি। এটা তো বুঝছো আমাদের যে টেকনিক, সেই টেকনিক জানলে এটা কোনো ব্যাপারই না। এবার আসো ভাই, সিম্পল কথা কি, এটাও tan থিটা এর মান, এটাও tan থিটা এর মান, তাহলে tan থিটা সমান, তাহলে আমাদের বামপক্ষ যদি সমান হয় ডান পক্ষ সমান হবে। সুতরাং আমরা এখান থেকে বলে দিতে পারি, খুব সিম্পলভাবে আমরা এখান থেকে বলে দিতে পারি, সুতরাং আমরা এখান থেকে বলে দিতে পারি টোয়াইস ফি সাইন আলফা ডিভাইডেড বাই ফি প্লাস টোয়াইস ফি কজ আলফা ইকুয়ালস টু টোয়াইস ফি প্লাস 8 সাইন আলফা ডিভাইডেড বাই টোয়াইস ফি প্লাস 8 কজ আলফা। আগে বলো একটু বুঝছো কিনা, আমাকে একটু কনফার্ম করো। ইভান সাইদ 10, 20, 30 করে যেটাতে 100 হবে ওইটা করবো। হ্যাঁ করিও, ছোট্টবেলা আমরা করতাম তো, যে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। তো এমনভাবে ক্যালকুলেশন করতাম যাতে করে আমার ভাগে না আসে। আমার বড় বোন ছিল তো, ওর সাথে আমার উরুস্তুর লেভেলে চলতো, মানে ঝগড়াঝাটি। তো কিছু হইলে ঝামেলা হচ্ছে মিটাবো এভাবে। আমি তো জানি কোন দিক থেকে শুরু করলে 100 কোথায় পড়বে, তো যেখান থেকে শুরু করলে 100 তার গায়ের উপর পড়বে, সেখানেই শুরু করতাম। সাকিব হোসেন জিয়ান ভাই, এই ম্যাথটার লব্ধির মান দিয়ে বের করা যাবে না কেন? তোমাকে লব্ধির মান দিয়ে বের করা যাবে না এটা কেউ বলে নাই। দেখো কোয়েশ্চেনের মধ্যে তোমাকে আর তুমি জানো সামান্তরিক সূত্র দিয়ে তুমি দুইটা কাজ করতে পারো, একটা হচ্ছে লব্ধির মান, একটা হচ্ছে লব্ধির দিক। কোনো ম্যাথে তোমার লব্ধির মান এবং দিক দুইটা ফর্মুলা ইউজ করা লাগবে, কোনো ম্যাথে তোমার শুধু মানের ফর্মুলা ইউজ করা লাগবে, কোনো ম্যাথে শুধুমাত্র দিকের ফর্মুলা ইউজ করা লাগবে। তুমি একটু খেয়াল করে দেখো, তোমার আগের যে ম্যাথটা সেই ম্যাথে তোমার দিক সম্পর্কিত কোনো আইডিয়া ছিল না, সেখানে দিক সম্পর্কিত কোনো নলেজ তোমাকে দেয় নাই। বাট এই ম্যাথের মধ্যে আমাকে দিক সম্পর্কিত একটা নলেজ দিছে, তারা অলরেডি বলেই দিছে। এখানে ওই ম্যাথে মেইন কনসার্ন ছিল হচ্ছে এটা,
লব্ধি এটাকে দ্বিগুণ করলে লব্ধিটা দ্বিগুণ হয়, মানে তোমাকে অলরেডি লব্ধির ইনফরমেশান দিছে। বাট এই ম্যাথে তোমাকে সেটা বলে নাই, লব্ধির কোনো ইনফরমেশান দিয়ে নাই। দেখো ওরা বলছে লব্ধির মানের কোনো ইনফরমেশান ওরা দেয় নাই, লব্ধির মান কত সেটাও বলে নাই, ওরা জাস্ট বলে দিছে লব্ধির দিকটা অপরিবর্তিত থাকে। সো দিকটা অপরিবর্তিত, তোমাকে দিকের কথা বিবেচনা করে ম্যাথটা করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে সিম্পলি বলতে পারি ভাইয়া এইদিকে সাইন আলফা এইদিকে সাইন আলফা আমাদের ক্যান্সেল আউট। ওকে, অনেকে এখন আমাকে এখানে বলতে পারো, অনেকে আমার এখানে বলতে পারো ভাইয়া আপনি যে এই কাজটা করতেছেন এখানে তো আমার সলিউশন একটা কম আসবে, এখানে তো আলফাটা আমাদের এখানে তো আমাকে এখানে তো আলফা যেটা এই আলফার মান তো আমাদের কি হবে আমরা জানি এটা আননোন রাশি। তো আমি বলবো হচ্ছে দেখো তুমি যে দুইটা ভেক্টরের কথা বলতেছ এই দুইটা ভেক্টরের মধ্যে কিন্তু মধ্যবর্তী কোণটা ফিক্সড, মধ্যবর্তী কোণ কিন্তু একটা নির্দিষ্ট, হ্যাঁ ওই মধ্যবর্তী কোণটা অলওয়েজ নির্দিষ্ট রেখে সে কাজ করতেছে। সো আরেকটা কথা হচ্ছে এই ধরনের ক্যালকুলেশনগুলোর মধ্যে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত করার সময় ত্রিকোণমিতিক সমীকরণ করার সময় আমরা এখানে পর্যায়ভিত্তিক পাইছিলাম, যার কারণে যতগুলো আনসার দরকার সব বের করছি। বাট এখানে আমরা শুধুমাত্র মুখ্য মানগুলো বের করি। সো এখানে আমাদের ওই সেন্সটা চিন্তা করার খুব একটা প্রয়োজন পড়ে না। সাইন আলফা কাটাকাটি গেল। এবার দেখো নিচ থেকে তুমি চাইলে ফি কমন নিতে পারবা। তো আমি একটু ফি কমন নিয়ে নিই। আমি যদি নিচ থেকে ফি কমন নিয়ে নিই, ফি কমন নিলে হয় এখানে 1 + 2 cos আলফা, এই ফি কাটাকাটি যাবে। তাহলে আমি জিনিসটাকে সুন্দর করে গুছিয়ে লিখতে পারি। যদি গুছিয়ে লিখি তাহলে এভাবে লিখতে পারি, উপরে থাকে পিও চলে গেল সাইন আলফা চলে গেল অনলি 2, নিচে থাকে হচ্ছে 1 + 2 cos আলফা, আর উপরে আমার থাকে হচ্ছে 2φ + 8, আর নিচে থাকে হচ্ছে 2φ প্লাস এটাকে গুণ করলে 2φ cos আলফা প্লাস 8 cos আলফা। এবার আসো আমরা কি করব, আমরা এখান থেকে বজ্রগুণন করব। তো বজ্রগুণন যদি করতে যাই তুমি আসলে চাইলে এখানে আরও একটা কাজ করতে পারতা, সেটা হচ্ছে ভাইয়া এখান থেকে আমরা যদি 2 কমন নিয়ে নিতাম, এই যে 2 কমন নিলে এখানে φ + 4 পাইতাম, 2 কমন নিলে φ + 4 হইতাম, তখন 2 কাটাকাটি যেত। তাহলে আমরা এখান থেকে যদি বজ্রগুণন করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 2φ + 2φ cos আলফা প্লাস 8 cos আলফা ইকুয়ালস টু এটা ইন্টু এটা। তো দুইটাকে যদি তুমি গুণ করো, ফি দিয়ে এটাকে গুণ করো, ফি দিয়ে এটাকে গুণ করলে φ + 2φ cos আলফা প্লাস 4 দিয়ে গুণ করলে 4 প্লাস 4 দুগুণে 8 cos আলফা। বজ্রগুণন করলাম। এবার হচ্ছে তোমার জাস্ট বাকিটা হচ্ছে ক্যালকুলেশন। কিভাবে ক্যালকুলেশন, এখানে আছে 2φ এখানে আছে φ, তো বুঝতে পারতেছো এই 2φ আর ফি যদি আমরা ক্যান্সেল আউট করি এখানে একটা ফি থাকে। তারপর হচ্ছে ভাইয়া এখানে 2φ cos আলফা আছে, এখানে 2φ cos আলফা আছে, 2φ cos আলফা ক্যান্সেল আউট। এরপর ভাইয়া এখানে 8 cos আলফা আছে, 8 cos আলফা ক্যান্সেল আউট। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি ফি ইকুয়ালস টু ডান দিকে শুধুমাত্র 4 আছে, অতএব এটা হচ্ছে আমার আনসার, ফি এর মান 4। এবং গত ক্লাসে আমরা যে শর্টকাট করাইছিলাম তোমরা একটু আবার মিলাই নিবা, সেই শর্টকাট অনুযায়ী আমরা বলতে পারবো 4 কীভাবে। ভাইয়া এই যে আমাদের আগে পরে যেহেতু দিক পরিবর্তন হয় নাই, আমাদের অনুপাতটা ধ্রুবক, তাহলে অনুপাত যদি তুমি চিন্তা করো 2φ / φ ইকুয়ালস টু 2φ + 8 / 2φ। এবার যদি তুমি এখান থেকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে ফি এর মান 4 বের হবে। তাহলে এটা হচ্ছে শর্টকাট নিয়মটা, এমসিকিউ যদি করবো শুধুমাত্র, এটা অনলি ফর এমসিকিউ, গত ক্লাসে শিখেছিলাম। তো আজকের ক্লাসে হচ্ছে আমরা জেনারেল ওয়েতে করলাম, জেনারেল ওয়েতে করলে আমি আনসারটা 4 পাচ্ছি, ওই ওয়েতেও 4 পাইছিলাম। তো এটা হচ্ছে আমাদের ম্যাথ। বলো বুঝছি কিনা বলো, জাস্ট ক্যালকুলেশন আর কি, যে আমরা এখানে দিকের কথা বলছি, দিক সেম। সো আমরা tan θ বের করলাম, দিকটা বের করলাম, দুইটা দিক সমান, তো সমান ধরলে এখান থেকে বাকিটা ক্যালকুলেশন করলে অটোমেটিক ফি এর মানটা বের হয়ে যাবে। বুঝছি কিনা? ইভান সাইদ এত তেল মারো কেন? আচ্ছা, তাহলে আশা করি আমাদের সবার এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। সো আমরা সামনের দিকে আগাইতে পারি। আমি আর অনেকগুলো ম্যাথ করে দিব, যে সকল ম্যাথে তোমার ভিতরে জটিলতা সৃষ্টি হইতে পারে। আমার কাছে মনে হচ্ছে তুমি ম্যাথগুলো করতে গেলে ভিতরে যাইয়ে কোনো না কোনো জায়গায় ক্যালকুলেশন জটিলতা সৃষ্টি করবা, ওই ধরনের ম্যাথগুলো আমি করে দিব আর কি, যাতে করে তোমার বাসায় হোমওয়ার্ক করতে সুবিধা হয়। তো আসি তাহলে আমি সেই ধরনের ম্যাথগুলোর দিকে যাই। আমি চাচ্ছি এভরি টাইপস অফ ম্যাথ করাই দিতে, যাতে করে কোনো কিছু বাদ না পড়ে। তাহলে আসো আমরা সামনের দিকে আগাই। আর একটা কোয়েশ্চেন, এবার হচ্ছে তোমার এটা করেছিলাম হচ্ছে এতক্ষণ যে দুইটা করাইছিলাম, আমি তো অক্ষরপত্র বই আমার সামনে আছে, অক্ষরপত্র বইয়ের উদাহরণ 6 আর 7 করাইছিলাম। এবার হচ্ছে আমাদের
আমরা যাবো হচ্ছে বইয়ের ম্যাথে। বইয়ের 1-এর 2 নাম্বার, সব বইতে থাকবে এটা। তো আমরা 2 নাম্বারটা করি। এটা আবার বইটা আসছিল 2011-12 সালে। তো আমরা কোয়েশ্চেনটা দেখি। কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানের দুইটি বলের লব্ধি ফি বলের দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবার তোমাকে বলা হলো ফি বলটিকে দ্বিগুণ করলে উক্ত কোণ 30 ডিগ্রি হয়। এবার বলা হলো ফি ও কিউ এর অন্তর্গত কোণ কত? তো এই ম্যাথে তোমরা ক্যালকুলেশন কত জটিলতা সৃষ্টি করবে এটা আমি খুব ভালো করেই জানি, ওই কারণে করাই দিচ্ছি। দেখে মনে হবে খুবই সোজা, করতে গেলে তখন দেখা যাবে তুমি ক্যালকুলেশনে ঝামেলা করে ফেলছো। তো ওই কারণে আসলে অ্যাকচুয়ালি তোমাকে আমি এই ম্যাথটা করাই দিচ্ছি। তো একটু খেয়াল করে দেখো এই ম্যাথের মধ্যে আমাদের কি হয়। সবাই যেগুলো কাজগুলো করে আমাদের এই ম্যাথগুলো সহজ মনে করে, মানে পারবো মনে করে আর প্র্যাকটিস করে না। এটাই সবচেয়ে আমার কাছে বিরক্তি লাগে। কেন তুমি প্র্যাকটিস করবা না? কেন তুমি বইয়ের ম্যাথ বাদ দিবা? কেন বাদ দিবা? তো আসো আমরা সামনের দিকে আগাই। কোনো বিন্দুতে ফি ও কিউ মানের দুইটি বলের লব্ধি ফি বলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা ধরে নিলাম ভাইয়া এটা হচ্ছে আমাদের ফি বল, এটা হচ্ছে আমার কিউ বল। তারা বলেই দিছে ফি ও কিউ মানে দুইটি বলের যে লব্ধিটা, ওই লব্ধিটা হচ্ছে, এটা হচ্ছে আমার যদি লব্ধি হয়, ওই লব্ধি ফি বলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কার সাথে? ফি এর সাথে। ওরা বলে দিছে, আমি বলি নাই বাপ, আমি বলি নাই। বলা হলো কোনো বিন্দুতে কি আর হতো ফি এবং কিউ মানে দুইটি বলের লব্ধি ফি বলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তারা কইছে না? কইছে। যেহেতু তারা কইছে আমরা কাজ সারে ফেলছি। এবার বললো ফি বলটিকে দ্বিগুণ করলে উক্ত কোণ 30 ডিগ্রি হয়। মানে জাস্ট ফিটাকে যদি তুমি দ্বিগুণ করে দাও, আর কোনো কিছু করতে বলে নাই, তাহলে আমরা আর কিচ্ছু করব না, শুধুমাত্র ফিটাকে দ্বিগুণ করে 2p বানাই দিব। আমার কিউটা আগের মতোই থাকবে, এক্স্যাক্টলি সেম আগের মতোই থাকবে। এবার বলা হলো এবার লব্ধিটা এই দিকে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আগে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছিল, আমরা এটা আর প্রাইম দিই যেহেতু লব্ধি সেম হবে না। এবার 60 ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ, তাহলে আগে 60 ডিগ্রি এবার 30 ডিগ্রি। মধ্যবর্তী কোণ আলফা, বর্তমানেও আলফা, কারণ তোমাকে মধ্যবর্তী কোণ চেঞ্জ করতে বলে নাই। তাহলে আমরা এতটুকু বুঝছি কিনা? এবার তোমাকে বললো ফি ও কিউর অন্তর্গত কোণ কত। দ্যাট মিনস তোমাকে কোয়েশ্চেন করা হলো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আলফা, এই আলফার মান কত, এটাই তোমাকে কোয়েশ্চেন করা হয়েছে। তাহলে তোমরাই আমাকে বলো, এখানে ক্লিয়ারলি ডিফাইন করা আছে কার মান? ভাইয়া বলের মানও দেওয়া নাই, লব্ধির মানও দেওয়া নাই, শুধুমাত্র ক্লিয়ারলি ডিফাইন করা আছে কোণের মান। তাহলে তোমরা নিজেরাই বলো তুমি কি লব্ধির মানের সূত্র করবা নাকি দিকের সূত্র করবা? তোমরাই বলো তোমার কমন সেন্স কি বলে। ক্লিয়ারলি ডিফাইন করা আছে, যেটা তোমার কোনো একটা ম্যাথের মধ্যে কোয়েশ্চেনের মধ্যে যেটা ক্লিয়ারলি ডিফাইন করা আছে তার রেসপেক্টে তো আমি ম্যাথটা করব। এখানে ক্লিয়ারলি ডিফাইন করা আছে আমাদের 30, 60। তাহলে তোমরা বলো আমরা লব্ধির মান বের করবো নাকি দিক বের করব, মানে কোন ফর্মুলা দিয়ে আগাবো, কোন ফর্মুলা দিয়ে আমরা আগানো উচিত। এক্স্যাক্টলি এই যে সবার উত্তর হচ্ছে দিক। হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে আমি তোমাদের মনের ভিতর কমন সেন্সটা জাগ্রত করতেছি। তাহলে আসো দিক, তো দিক কয়টা করতে হবে? 2টা, কারণ 2টা দিক সেম না, আর আমাদের 2টার ক্ষেত্রে আমাদের বলও সেম না। তাহলে আমাদের যেহেতু ভিন্নতা আছে, তাহলে ভিন্নতা না থাকলে তো আরেকটা চিত্র আঁকার দরকার ছিল না। তাহলে আমরা 2টার জন্য 2টা ফর্মুলা করব। প্রথমটার জন্য করি tan 60 ডিগ্রি। তো tan 60 ডিগ্রি ইকুয়ালস টু আমরা বলতে পারি হচ্ছে ভাইয়া, আর সুন্দর করে বলা যায় সাইন আলফা বাই কজ আলফা, আবার আগের মতো ভাইয়া সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা। আমি কার মান বের করতেছি? আমি 60 ডিগ্রির মান বের করতেছি, 60 ডিগ্রির জন্য বের করতেছি। এই 60 ডিগ্রিটা কার সাথে আছে? পি এর সাথে। নাই কার সাথে? কিউ। যার সাথে নাই তাকে বসাইলাম, প্লাস অপরটা কে? ফি। তাহলে আমরা সেই ফিটাকে এখানে বসাই দিলাম। ওকে, নেক্সট হচ্ছে
পরের সিটের জন্য যদি আমি আঁকি, কারণ এখানে ক্যালকুলেশন করার মতো কোনো কিছু নাই, এই যে দেখো কোনো ক্যালকুলেশন করার মতো কিছু নাই, শুধু tan 60 ডিগ্রির মানটা বসবে। tan 60 ডিগ্রির মান আশা করি তোমরা খুব ভালো করে জানো, সেটা হচ্ছে √3। তো তুমি চাইলে এখানে ইকুয়ালস টু এটার জায়গায় আরেকটা লাইন বাড়াই দিয়ে এটার জায়গায় √3 বসাইতে পারো, এটার জায়গায় √3 বসাইতে পারো, যেহেতু এটা আমরা জানি, তো কোনো ব্যাপার না, এটা বসানো না বসানো কোনো ফ্যাক্ট না। এবার আসো পরের ক্ষেত্রে আমরা যদি সেকেন্ড চিত্র চিন্তা করি, বাই tan এবার কোনটা হচ্ছে 30 ডিগ্রি, ইকুয়ালস টু আবার আগের মতো সাইন আলফা বাই কজ আলফা। এবারও কিন্তু আলফা সেম। এখন তুমি কার মান বের করতেছো? আমি 30 ডিগ্রি মান বের করতেছি, সে কার সাথে আছে? 2p এর সাথে, নাই কার সাথে? কিউ। যার সাথে নাই তাকে বসালাম, অন্যটাকে 2p, সেই 2pটা যোগ করে দিলাম। এবারে দেখো ক্যালকুলেশন করার মতো কেউ নাই, জাস্ট আমরা এটা মনে মনে জানি tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। এখন যেখানে যার কেউ নাই তার অনুপাত আছে, একটা জিনিস মাথায় রাখবা, ম্যাথমেটিক্সে যার কেউ নাই তার অনুপাত আছে। মানে যখন তুমি দেখবা দুইটা ইকুয়েশন চলে আসছে, সিঙ্গেল ইকুয়েশনে কিছু করা যাচ্ছে না, তখন দুইটা ইকুয়েশনে আমার কম্বিনেশন করতে হয়। এই কম্বিনেশন যোগ দিয়ে করা যায়, বিয়োগ দিয়ে করা যায়, গুণ দিয়ে করা যায়, ভাগ দিয়ে করা যায়, এভরি কাইন্ড অফ কম্বিনেশন তুমি করতে পারবা। এখন তুমি দেখো, তুমি কম্বিনেশন করে কি জটিলতা সৃষ্টি করবা নাকি জটিলতা পরিহার করবা? অবশ্যই জটিলতা পরিহার করবা। এখানে একটু খেয়াল করো, এটাকে যদি তুমি বলো ইকুয়েশন নাম্বার 1, দেন এটাকে যদি তুমি বলো ইকুয়েশন নাম্বার 2, তাহলে একটু খেয়াল করে দেখো, এখানেও লবে কিউ সাইন আলফা আছে, এখানেও লবে কিউ সাইন আলফা আছে। তো আমরা যদি 1 এবং 2 একটাকে আরেকটা দ্বারা ভাগ করি, কিউ সাইন আলফা কিন্তু কাটাকাটি যাবে, ওই কারণে আমার কি করতে হবে? ভাগ করতে হবে। এই কথাটা আগে বুঝছি কিনা বলো? আমার যদি আমি লব যেহেতু সেম, হর কিন্তু সেম না, বাম পক্ষও সেম না, ডান পক্ষে লবটা সেম, যেহেতু দুইটারই লব সেম, তাহলে ভাগ করলে আমার কি হচ্ছে? আমাদের ভাগ করলে দেখা যাবে দুইটার মধ্যে আমাদের কাটাকাটি যাইয়া সিমিলার জিনিস চলে যাবে, ইজি হয়ে যাবে। কিন্তু যদি আমার এরকম থাকতো ভাইয়া tan 60 আমাদের এটার সমান নিচে আছে কিউ সাইন আলফা আর উপরে ব্লা ব্লা ব্লা, আর tan 30 এটার উপরে আছে কিউ সাইন আলফা আর নিচে আছে ব্লা ব্লা ব্লা। এবার কিন্তু একটার হর আর একটার লব সেম, তো তুমি ভাগ করলে তো আমাদের লব আর হরে কাটাকাটি যায় না, তখন আমরা কি করব? দুটোকে গুণ করে দিব। তাহলে আমাদের বাম দিকে গুণ করব, ডান দিকে গুণ করব, গুণ করলে কাটাকাটি যাবে। তাহলে আমরা দেখতেছি আমরা ভাগ করব নাকি গুণ করব দুটো ইকুয়েশনের মধ্যে, সেটা ডিপেন্ড করে, আমাদের দেখেই বোঝা যায় যে আমার এখানে লব সেম, দ্যাট মিনস আমাদের ভাগ করলে কাটাকাটি যাবে। কিন্তু যদি লব আর হর সেম হইতো, হর আর লব সেম হইতো, তখন গুণ করলে কাটাকাটি যেত। সো তোমাকে ওই জিনিসটা মাথায় রেখে, ওই কমন সেন্সটা মাথায় রেখে ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা কি করব তোমরাই বলো, এখানে আমার কি করা উচিত? 1 এবং 2 নম্বর ইকুয়েশনের মধ্যে আমার কি করা উচিত একটাকে আরেকটা দ্বারা? হ্যাঁ, অবশ্যই আমাদের ভাগ করা উচিত। তাহলে আমি 1 নম্বরকে 2 নম্বর দ্বারা ভাগ করলাম, ভাগ করলে উপরে হচ্ছে tan 60, ডাইরেক্ট মান বসে দিই, tan 60 এর মান হচ্ছে √3, নিচে হচ্ছে tan 30, তার মান হচ্ছে 1/√3 ইকুয়ালস টু, এখানে আমার যে জিনিসটা হবে কিউ সাইন আলফা কাটাকাটি যাবে, আর ভাগ করলে তো আমার ভগ্নাংশ উল্টে যায়, আমি সরাসরি বসাই দিচ্ছি 2p প্লাস কিউ কজ আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। এবার আসো √3 ডিভাইড বাই 1/√3 ক্যালকুলেশন করলে এখানে আসবে 3। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 3 ইকুয়ালস টু 2p প্লাস কিউ কজ আলফা, আর এদিকে আসবে পি প্লাস কিউ কজ আলফা। বজ্র গুণন করব, বুঝতেই পারতেছো, 3p প্লাস 3q কজ আলফা ইকুয়ালস টু 2p প্লাস কিউ কজ আলফা। এবার তুমি খেয়াল করো, এখানে 2pটা যদি বামে আনো তাহলে আমার এখানে আসবে পি, আর আমাদের 3q কজ আলফাটা যদি ডাইনে নাও তাহলে এখানে আসবে -2q কজ আলফা। আমরা এতটুকু পাইলাম, পি ইকুয়ালস টু -2q কজ আলফা। আগে বলো আমরা একটু বুঝছি কিনা, এরপর কী করবো আমি দেখাচ্ছি এবং কেন করবো সেটাও বলবো। আগে বলো যে আমরা একটু বুঝছি কিনা, যে আমি একটাকে আরেকটা দ্বারা ভাগ করার পর পি এবং কিউ এর মধ্যে একটা রিলেশন পাইলাম, পি এবং কিউ এর মধ্যে একটা রিলেশন পেয়ে গেলাম, পি এর মানটা হচ্ছে -2q কজ আলফা। আগে বলো আমরা এতটুকু বুঝছি কিনা। ওকে, এবার তুমি একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, ভাই তোমাকে বের করতে বলছে কার মান?
তোমাকে বের করতে বলছে, অ্যাকচুয়ালি তোমাকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে আলফা এর মান। এখন তুমি এই ইকুয়েশন থেকে কি আলফা বের করতে পারতা না? পারতা। কখন পারতা? ভাই যদি আমার এখানে এই আপনি একটু ভালো করে তাকাই দেখেন, এখানে আমার আছে tan 60 ডিগ্রি ইকুয়ালস টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ফি প্লাস কিউ কজ আলফা। ভাই আমার এখানে যদি এরকম থাকতো, ফি না থেকে কিউওয়ালা কিছু একটা থাকতো, সামথিং কিউ, তখন কি হইতো ভাইয়া, উপর নিচ থেকে কিউ কিউ চলে যাইতো। তখন আমি লিখতে পারতাম tan 60 ডিগ্রি ইকুয়ালস টু সাইন আলফা ডিভাইডেড বাই এক্স প্লাস কজ আলফা। এবার দেখেন এখানে আলফা ছাড়া অন্য কোনো আননোন নাই, এক্সটা আমি মনে করে জানি, আলফার মান বের করে ফেলতে পারতাম। কিন্তু ঝামেলা এই জায়গায়, এখানে ফি কিউ দুইটাই আননোন। বাট যদি আমি ফিটাকে কিউ আকারে অথবা কিউটাকে ফি আকারে প্রকাশ করতে পারতাম, তখন কিন্তু কাটাকাটি যাইতো। এবং অলরেডি সেই জিনিসটা আমি পেয়ে গেছি, ফি এর মানটা হচ্ছে -2q cos আলফা। তাহলে ফি এর মানটা আমি এখানে হোক যে কোনো একটাতে বসাইলে হবে। ফি এর মানটা আমি যে কোনো একটা ইকুয়েশনে বসাইলে আমি আমার আনসার পেয়ে যাচ্ছি না? এক্স্যাক্টলি আমি ঠিক সেম কাজটা করব। কেন করতেছি? কারণ ফি এর মানটা যদি তুমি এখানে বসাও, কিউটা তোমার চলে যাবে, আর কিউটা যখন চলে যাবে ইকুয়েশনে আননোন একটাই থাকবে, তার নাম হচ্ছে আলফা, সেটাই আমাকে বের করতে বলছে। তাহলে আসো আমি সেটা বের করি, সেটা বের করে তোমাকে দেখাই। সেটা হচ্ছে কি ভাই, আমরা জানি হচ্ছে tan 60, এই যে এক নম্বর ইকুয়েশন দিয়ে বলতে পারো tan 60 মানে √3 ইকুয়ালস টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ফি প্লাস কিউ কজ আলফা। এবার তুমি একটু যদি দেখো, √3 ইকুয়ালস টু ভাইয়া কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ফি এর জায়গায় বসাবো -2q কজ আলফা প্লাস কিউ কজ আলফা। এবার তুমি খেয়াল করো, -2q cos আলফা আর কিউ cos আলফা যোগ করলে কি হয় ভাই? আমাদের এখান থেকে যোগ করলে হয়, উপরে তো কিউ সাইন আলফা আছে, নিচে এই দুইটা যোগ করলে সেম জিনিস তো, একটা একবার আর একটা দুইবার, এখানে আসে -q cos আলফা। দেখো কিউ কিউ চলে যাবে, তাহলে এখান থেকে √3 ইকুয়ালস টু -tan আলফা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি tan আলফা ইকুয়ালস টু হচ্ছে -√3। √3 tan কতর মান ভাই? আমরা জানি হচ্ছে আমাদের tan 30 ডিগ্রি, আমাদের tan 60 ডিগ্রি যেটা, এই tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাইয়া এটা হচ্ছে এটা হচ্ছে ভাইয়া আমাদের tan আলফা ইকুয়ালস টু -tan 60 ডিগ্রি। ওকে ভাইয়া, বাট tan তো কাটাকাটি করা যাবে না, তাহলে আমরা এখানে মাইনাসটাকে ভিতরে ঢুকাইতে হবে। তো আমাদের ভিতরে ঢুকাইলে কোয়াড্রেন্ট চেঞ্জ করো, এটাকে আমরা লিখতে পারি tan 180 - 60 লেখা যায় না? কারণ কি tan 180 মানে টেনটা tan থাকবে, 180 মাইনাস মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে tan নেগেটিভ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি tan আলফা ইকুয়ালস টু tan 180 - 60 মানে 120, সুতরাং আলফা ইকুয়ালস টু হচ্ছে আমাদের 120 ডিগ্রি, অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। বলো এটা বুঝছি কিনা, বলো এটা বুঝছি কিনা বলো, এটা বুঝছি কিনা বলো। এটা বুঝছি কি না বলো, এবং এখান থেকে তোমাকে চাইলে আমি তোমাকে আরেকটু ঘুরে দিতে পারি। এখান থেকে তোমাকে আমি চাইলে বলতে পারি, মানে স্যারেরও সৃজনশীলে তোমাকে বলতে পারে, তোমাকে বললো দেখাও যে ফি ইকুয়ালস টু কিউ। তো ফি ইকুয়ালস টু কিউ মানে কি? পি এবং কিউ এর মান পরস্পর সমান। কেমনে দেখাবো? দেখো আলফার মান 120 তুমি জানো, এখানে যদি তুমি বসাই দাও 120, এটা হচ্ছে আমার এক্সট্রা। তাহলে আমরা ফি ইকুয়ালস টু বলতে পারি -2q cos 120 ডিগ্রির মান হচ্ছে -1/2। তাহলে -1/2 হলে -2q -1/2 মাইনাসে প্লাস 2 কাটাকাটি ফি ইকুয়ালস টু কিউ। মানে চাইলে এটাও প্রমাণ করা যায়, মানে চাইলে অনেক কিছু করা যায়, আবার না চাইলে কিছু করা যায় না। তো আমার এখান থেকে আমরা চাইলে পি এবং কিউ পরস্পর সমান এটাও আমরা প্রমাণ করে ফেলতে পারি। পি এবং কিউ পরস্পর সমান এটাও আমরা চাইলে কি করতে পারি? প্রমাণ করে ফেলতে পারি। বলো আমরা এতটুকু বুঝছি কিনা বলো। যদি এটা তোমাকে বের করতে বলে নাই, বাট আমি বলতে তুমি চাইলে প্রমাণ করতে পারবা। এই যে এখান থেকে তুমি বলতে পারবা ফি ইকুয়ালস টু কিউ। এটা বলে নাই এমএতে, বাট চাইলে আমরা বলতে পারি। বলো বুঝছি কিনা? তাহলে আমাদের এখানে যে জিনিসটা হলো, এম এরটা আবার একবার বুয়েটেও আসছিল, তো আমরা এম এরটাতে আমরা যেটা বলতে পারি, তো আমাদের এখানে বলা হলো লব্ধি আমাদের ফি বলেছে একবার 60 আর একবার 30।
তো আমি দুইটার জন্য ফর্মুলা করলাম, দেন ক্যালকুলেশনগুলো আনসার বের হয়ে গেলো। এখানে হচ্ছে ক্যালকুলেশনটা হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্ট। ক্যালকুলেশন তুমি করতে পারলে বাকি সব শেষ। ওকে, আর একটু সামনের দিকে আগাই। আচ্ছা, একটা কোয়েশ্চেন আমি মুখে মুখে পড়ি। বলা হলো দুইটি সমান বল, এটা তোমার বইতে আছে, দুইটি সমান বল কোনো একটি কণার উপর ক্রিয়ারত। তো কোয়েশ্চেনটা হচ্ছে দুইটি সমান বল কোনো একটি কণার উপর ক্রিয়ারত, তাহলে একটি বল ফি আরেকটি বলও ফি, দুইটি সমান বল বলছে একটি বিন্দুতে ক্রিয়ারত, এদের লব্ধির বর্গ, এদের লব্ধিটাকে আমি নাম দিলাম হচ্ছে আর। বলা হলো এদের লব্ধির বর্গ মানে আর এর বর্গ বল দুইটির গুণফলের 3 গুণ। এই লব্ধির বর্গটা কার সমান? এই যে বল দুইটা আছে, বল দুইটা একটা হচ্ছে ফি আর একটা হচ্ছে ফি, বল দুইটির গুণফলের 3 গুণ। এর মানে আমরা এখান থেকে বলতে পারি না আর স্কোয়ার সমান 3 পি স্কোয়ার, যেভাবে বলতে পারি। বলা হলো বল দ্বয়ের অন্তর্গত কোণ কত? তো সিম্পল, তুমি এখান থেকে বলতে পারো ভাইয়া আমাদের আর স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 2 ইন্টু ফি কজ অফ আলফা। এই আলফাটা তোমাকে বের করতে বললো, তাহলে এখানে আর স্কোয়ারের জায়গায় তুমি বসাই দিবা 3 পি স্কোয়ার, এখান থেকে বলতে পারি 2 পি স্কোয়ার প্লাস 2 পি স্কোয়ার কজ অফ আলফা। তো এখান থেকে বলা যায় 2 পি স্কোয়ারটা এই পাশে গেলে এখান থেকে আসবে পি স্কোয়ার ইকুয়ালস টু 2 পি স্কোয়ার কজ অফ আলফা, পি স্কোয়ার কাটাকাটি, কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে আমাদের হাফ। এখান থেকে ক্যালকুলেশন করে আলফা মান বের করে ফেলা যায়, শেষ। আরেকটা ম্যাথ করে ফেললাম, মানে এই ম্যাথটা তোমাদের বইতে আছে। আমার এখানে জাস্ট বুঝার জিনিস হচ্ছে এটা যে আর স্কোয়ার সমান 3 পি স্কোয়ারটা কীভাবে আসলো। এবার আসো তোমাকে এবার একটা এই ম্যাথেও তোমার সোজা, বাট তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে। একই বিন্দুতে কার্যরত দুইটি বলের বৃহত্তম লব্ধি 14 একক, এবং এরা যখন লম্বিকভাবে ক্রিয়া করে তখন তাদের লব্ধি 10 একক। তোমাকে বলা হলো ক্ষুদ্রতম লব্ধি কত? ক্ষুদ্রতম লব্ধি নির্ণয় করো। আসো আমরা সেই জিনিসটাই করি। আচ্ছা, এবার আসো আমাদের এই ম্যাথটা একটু ভালো করে খেয়াল করে দেখি। তার আগে আমরা গত ক্লাসে মনে হচ্ছে বের করছি আমাদের লব্ধির একটা মান ছিল যখন 0 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে ফি প্লাস কিউ, আর একটা যখন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে ফি মাইনাস কিউ। এক্ষেত্রে আমরা বলছিলাম বড়টা দিয়ে ছোটটা বিয়োগ করতে হয়। এটাকে আমরা বলি হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান আর ম্যাক্স, আর এটাকে আমরা বলি হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান আর মিন। এটা তোমরা খুব ভালো করে জানো, একটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান আর এটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান। তো এবার আসো আমরা সেই জিনিসটা এখানে দেখাই। এখানে তারা তোমাদের কি বললো দেখো, তারা তোমাদেরকে বললো একটি বিন্দুতে কার্যরত দুইটি বলের বৃহত্তম লব্ধি 14 একক। দুইটি বলের বৃহত্তম লব্ধি, তাহলে আমার বল দুইটাকে আমি মনে করো ফি এবং কিউ ধরে নিলাম, ধরি বল দ্বয় ফি এবং কিউ, তাহলে তাদের বৃহত্তম লব্ধি মান হচ্ছে ফি প্লাস কিউ। এই ফি প্লাস কিউ এর মান হচ্ছে 14, এটা আমাদের মুখস্থ, ফি প্লাস কিউ এর মানটা হচ্ছে কত? 14, এটা হচ্ছে আমাদের মুখস্থ। এবার তোমাকে বলা হলো এবং এরা যখন লম্বিক কীভাবে ক্রিয়া করে, লম্বিক মানে কি একটা লম্ব, তাহলে জিনিসটা হচ্ছে এমন, ফি মনে করে এইদিকে কাজ করতেছে, ওই মুহূর্তে কিউটা আমার এই দিকে কাজ করতেছে লম্বিকভাবে।
তো লম্বিকভাবে ক্রিয়া করে ওই মুহূর্তে তাদের যে লব্ধিটা পাবো এই লব্ধিটা হচ্ছে 10 একক। এই লব্ধিটা কত একক? 10 একক। তো তোমাকে বলা হলো ক্ষুদ্রতম লব্ধি বের করো, দ্যাট মিনস তোমাকে বললো ফি মাইনাস কিউ ইকুয়ালস টু হোয়াট, এটাই তোমাকে বের করতে বললো ফি মাইনাস কিউ এর মান কত। তো তোমার এখানে ফি প্লাস কিউ এর মান তোমার অলমোস্ট জানা আছে, আর এখানে তোমার লব্ধি 10 একক জানা আছে। যখন আলফার মান কত? আলফার মান 90 ডিগ্রি। তো আমরা জানি আলফার মান 90 ডিগ্রি হলে আমরা জানি আর স্কোয়ার সমান ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তো আর এর মান কত? 10 একক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 100 ইকুয়ালস টু ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, ফি প্লাস কিউ জানি, ফি মাইনাস কিউ বের করব। ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান কিন্তু তুমি এখানে আসে ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান 100, কিন্তু তোমাকে মেনলি বের করতে হবে ফি মাইনাস কিউ এর মান। তার জন্য সহায়তা হিসেবে তোমার কাছে জানা আছে ফি প্লাস কিউ এর মান। তাহলে আমার কথা হচ্ছে এটার কি এমন কোনো ফর্মুলা আছে যে ফর্মুলা দিয়ে ফি প্লাস কিউ এবং ফি মাইনাস কিউ আনা যায়? জি ভাইয়া আছে। সেটা কোন ফর্মুলা? 2 ইন্টু ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যদি থাকতো তাহলে এটাকে ফি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস ফি মাইনাস কিউ হোল স্কোয়ার বলা যেত। কারণ আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এটা জানি। হ্যাঁ, তাহলে আমরা যে কাজটা করব এটাকে 2 ইন্টু ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বানাই ফেলবো। যদি বানাই ফেলতে পারি তার জায়গায় আমরা এগুলো লিখে দিতে পারবো। এই যে 2 ইন্টু এটা বানাইলে তার জায়গায় আমরা এটা লিখে দিতে পারবো। এটার মান আমরা জানি, এটা অটোমেটিক বের হয়ে যাবে। কথা ক্লিয়ার কি না? মানে সংক্ষেপে করার জন্য, যত তাড়াতাড়ি সম্ভব করার জন্য আমরা চাইলে এখান থেকে আরও কাহিনী করে ফি কিউ বের করতে পারি, সেটা কোনো দরকার নেই। যত সংক্ষেপে করা যায় 2 এরটা আইনা দিলে এই ফর্মুলা হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই ফর্মুলাটাই করব। তাহলে আসো আমরা কি করলাম দেখো, আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে এদিকে লিখলাম 2 দ্বারা গুণ করলে 200, এইদিকে 2 দ্বারা গুণ করলে 2 ইন্টু ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবার একটু খেয়াল করো, 200 ইকুয়ালস টু 2 ইন্টু ফি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ফর্মুলা হচ্ছে ফি প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস ফি মাইনাস কিউ হোল স্কোয়ার। তাহলে 200 ইকুয়ালস টু বলা যায় ফি প্লাস কিউ এর মান হচ্ছে 14, তো 14কে হোল স্কোয়ার করলে আমার 14 হোল স্কোয়ার করলে 196 হয়, 196 প্লাস ফি মাইনাস কিউ হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফি মাইনাস কিউ হোল স্কোয়ার সমান হচ্ছে 4, সুতরাং ফি মাইনাস কিউ ইকুয়ালস টু হচ্ছে 2 অ্যান্ড দিস ইজ আওয়ার আনসার। আচ্ছা 2 একক, হ্যাঁ তোমাকে বলা হলো আনসার 2 একক। এবং এখান থেকে মনে করো আমি এক্সট্রা হিসেবে বলে দিলাম, এক্সট্রা বলদয়ের মান কত, বলদয়ের মান কত। তো তখন আমরা খুব সিম্পলি বলতে পারবো, ভাই আমরা অলরেডি জানি ফি প্লাস কিউ সমান হচ্ছে 14, ফি মাইনাস কিউ সমান হচ্ছে 2, দেন আমরা দুইটাকে যোগ করে দিলে 2 ফি ইকুয়ালস টু হচ্ছে 16, ফি ইকুয়ালস টু হচ্ছে 8 একক। ভাই আমরা এখান থেকে বলতে পারি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি ফি এর মান যদি 8 একক হয়, কিউ এর মান হচ্ছে 14 মাইনাস ফি, তাহলে আমরা এই ইকুয়েশন থেকে বলতে পারি 14 মাইনাস ফি, 14 মাইনাস 8 এর মান হচ্ছে আমাদের 6 একক। তাহলে ফি এর মান 8 একক, কিউ এর মান হচ্ছে 6 একক। এটা আমাকে বের করতে বলে না, এবার চাইলে আমরা বের করতে পারি। বলো বুঝছি কি না? যদি এই ধরনের ম্যাথগুলো তোমরা আগে থেকে পারার কথা, তাও বলে দিচ্ছি। এতটুকু আমাদের ক্লিয়ার কি না? সবগুলো ম্যাথ তোমাদের আগের করা, মানে করা মানে হচ্ছে কনসেপ্টগুলো করা, বাট ম্যাথগুলো হয়তো করা নাই আর কি। আসলে এবার আরেকটা ম্যাথ করি, অনেকগুলো ম্যাথ করা লাগতেছে আজকে। আসলে আমি চাচ্ছি না ম্যাথ বাদ দিতে, আবার চাচ্ছি না অতিরিক্ত ক্লাস লাগাইতে, তো যার কারণে আজকের ক্লাসে আমাকে অনেকগুলো ম্যাথ করতে হচ্ছে। কারণ না হয় বাসায় গিয়ে তোমাদের দেখা যাবে প্র্যাকটিস করবা না, আর পরীক্ষার হলে গিয়ে ঝামেলায় পড়বো। তোমাদেরকে আমি খুব ভালো করেই চিনি। এবার আসি, কোনো বিন্দুতে দুইটি বল এমনভাবে ক্রিয়ারত আছে যে কোনো বিন্দুতে দুইটি বল এমনভাবে
এমনভাবে ক্রিয়ারত আছে যে এমনভাবে ক্রিয়ারত আছে যে কইরে তাদের একটিকে বিপরীতমুখী করলে তাদের একটিকে বিপরীতমুখী করলে তাদের একটিকে বিপরীতমুখী করলে লব্ধির দিক এক সমকোণ ঘুরে যায়। লব্ধির দিক এক সমকোণে ঘুরে যায়। বলা হলো প্রমাণ করো যে বলদ্বয়ের মান সমান। ওকে, আসো আমরা প্রমাণ করি। আব্দুল্লাহ সালমান, আগের ম্যাথটাতে ফি ইকুয়ালস টু ফি ডাইরেক্ট দিয়ে দিলে হবে? তোমারে কে বলছে যে ফি আর ফি সমান? তুমি যে আগে থেকে ডাইরেক্ট দিয়ে দিবা। ফি আর ফি তো তোমাকে সমান ওই মেতে কেউ বলে নাই, তুমি শেষে প্রমাণ করতে পারছো সমান, তো তুমি আগে থেকে কেমনে ফি আর ফি সমান ধরে মেথ করবা? সেটা সম্ভব না। আচ্ছা আসো এবার আমাদের এবার কোয়েশ্চেনটা একটু খুব ভালো করে দেখতে হবে। এটা হচ্ছে তোমাদের জন্য হচ্ছে অন্যরকম লেভেলের একটা ম্যাথ। আসো একটু খেয়াল করে দেখি। কোনো বিন্দুতে দুইটি বল এমনভাবে ক্রিয়ারত আছে যে তাদের একটিকে বিপরীতমুখী করলে লব্ধির দিকে এক সমকোণ ঘুরে যায়। আগে আমরা এদেরকে এঁকে ফেলি। কোনো একটা বিন্দুতে মনে করো একটি বল এদিকে কাজ করতেছে, এটার নাম হচ্ছে মনে করো ফি। ওকে, আরেকটি বল এদিকে কাজ করতেছে, এই বলটার নাম হচ্ছে কিউ। এই বলটার নাম হচ্ছে কিউ। তাহলে আমরা এখান থেকে খুব সিম্পলি বলতে পারি ভাইয়া, এখান থেকে খুব সিম্পলি বলা যায় তাদের লব্ধি হচ্ছে এটা হচ্ছে তাদের লব্ধির দিক আর। ওকে, তোমাকে বললো কোনো বিন্দুতে দুইটি বল এমনভাবে ক্রিয়ারত আছে যে এমনভাবে ক্রিয়ারত আছে তাদের একটিকে বিপরীতমুখী করলে, একটিকে বিপরীতমুখী করবো মানে কি, ফিটে এদিকে আছে তো তাকে উল্টো দিকে করে দিব, অথবা কিউটাকে উল্টে দিব, মানে যে কোনো একটাকে। তো আমি ফিটাকে উল্টাই দিই, ফি এর মান এতটুকু, তো এতটুকুই থাকবে, তবে এদিকে মানে মাইনাস ফি করে দিলাম, উল্টে দিলাম, মান ঠিক রেখে দিকটাকে চেঞ্জ করে দিলাম। তাহলে তুমি সিম্পল চিন্তা করে দেখো, এবার যদি তুমি এখান থেকে সামান্তরিক ড্র করতে যাও অলমোস্ট তোমাদের এবার যদি তুমি সামান্তরিক ড্র করতে যাও, এই যে এরকম হলো। তাহলে আমি দেখতেছি একটাকে যখন ঘুরাই দিব তখন লব্ধিটা কিন্তু এই বরাবর কাজ করতেছে। তারা বলল বিপরীতমুখী করলে লব্ধির দিক এক সমকোণ ঘুরে যায়। লব্ধি আগে এদিকে ছিল, বর্তমানে লব্ধি এদিকে আছে, এই দিকটা এক সমকোণ ঘুরে গেছে। দ্যাট মিনস আমরা ধরে নিব এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কোয়েশ্চেনটা বুঝছো কিনা বলো? এবার চিত্র থেকে বোঝা যায় কিনা? কোনো বিন্দুতে দুইটি বল এমনভাবে ক্রিয়ারত আছে যে তাদের একটিকে বিপরীতমুখী করলে, যে কোনো একটিকে বিপরীতমুখী করলে লব্ধির দিক এক সমকোণ ঘুরে যায়। বলদ্বয়ের মান সমান। তোমাকে এটা দেখাইতে হবে, যে পি এবং কিউ পরস্পর কেমন সমান। সাদিক শাহ ভুঁইয়া, ম্যাথগুলোর নাম্বার দিলে সুবিধা হয়? নাম্বারে কোনো প্রয়োজন নাই, বই দিয়ে খুঁজে নিবা। আমরা এখন 8A করাচ্ছি, কারণ আমি পুরো কোয়েশ্চেন লিখে দিচ্ছি। বই থেকে কষ্ট করে যদি খুঁজতে না পারো কেমন হবে? একটু কষ্ট করো। আমাদেরকে স্যাররা কত ফেরা দিচ্ছে, তোমাদেরকে দিচ্ছিই না, সব বুঝিয়ে দিচ্ছি। একটু বুঝছি কি না? এবার যদি সিম্পল আমি চিন্তা করি ভাইয়া, এই কোণটা হচ্ছে থিটা, তাহলে নিশ্চয়ই এই কোণটাকে বলা যাবে 90 মাইনাস থিটা। কেন 90 মাইনাস থিটা? কারণ আপনি চিন্তা করেন না ভাইয়া, আমাদের এটা হচ্ছে সমকোণ 90,
পুরোটা হচ্ছে 180, তো 180 থেকে 90 চলে গেলে আর কথা থাকে 90, তাহলে এটা যদি 90 হয়, এটা আর এটা মিলে 90, তাহলে এটা যদি থিটা হয়, এটা হচ্ছে 90 মাইনাস থিটা। সিম্পল হিসাব নিকাশ। এর মানে এভাবে যখন থাকে লব্ধির সাথে ফি এর কোণ হচ্ছে থিটা, এভাবে যখন থাকে লব্ধির সাথে ফি এর কোণ হচ্ছে 90 মাইনাস থিটা। আগে বলা একটু বুঝছি কি না? আমরা মাইনাসটা না দিলেও চলে, এখানে তো আমাদের অলরেডি বলটা আমরা দিলাম। এতটুকু বুঝছি কি না আগে বলি, এতটুকু বুঝছি কি না? তোমাকে বলছে কি দেখো, ফি অথবা কিউ যে কোনো একটাকে বিপরীতমুখী করব, মানে কি ঠিক উল্টেই দিব, 180 ডিগ্রি কোনো ঘুরে দিব, তাহলে লব্ধির দিকটা 90 ডিগ্রি, লব্ধির দিক, এই লব্ধি আগে এদিকে ছিল, এখন এইদিকে, এই মধ্যবর্তী কোনটা 90 সেটাই তোমাকে বলছে। সো এটাকে 90 ধরেই তোমাকে ক্যালকুলেশন করতে হবে। এটা যদি 90 হয়, বাকি দুইটা মিলে 90, তাহলে এটা যদি থিটা হয়, এটা 90 মাইনাস থিটা, সিম্পল। ওকে, এবার তোমরা আমাকে কমন সেন্স খাটিয়ে আমাকে বলো তো, তুমি কি এখানে লব্ধির মান নিয়ে কাজ করবা নাকি কোণ নিয়ে কাজ করবা? কোন জিনিসটা চিত্র দেখে তোমার মনে হচ্ছে কোন জিনিসটা ক্লিয়ারলি ডিফাইন্ড? তোমার কি মানের দিকটাকে ওরা জোর দিছে নাকি কোণের দিকটাকে জোর দিছে? তুমি লব্ধির মান করবা নাকি দিক করবা আমাকে বলো তো? লব্ধির মান করবা না দিক করবা আমাকে বলো তো? কোন সূত্র করবা দেখি, আমি কমেন্টে দেখি। তোমরা লব্ধির মানের সূত্র করবা নাকি দিক করবা? সালমান দিক, হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি আমরা দিকে সূত্র করব। কেন ভাই? আমাদের এখানে দিক আমি এটাও জানি এটাও জানি, মানে লব্ধি যখন এইদিকে তখন আমি দিক জানি, লব্ধি যখন এইদিকে তখনও দিক জানি। চেঞ্জ করার আগেও জানি পরেও জানি, কিন্তু চেঞ্জ করার আগে পরে লব্ধির মান সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই, কারণ তারা কোয়েশ্চেন আমাকে এই ধরনের কোনো আইডিয়া দেয় নাই। ওকে, জায়দ্রি নিয়ে আসিন, চিত্র দেখে মরে যেতে ইচ্ছা করতেছে। দিক, ওকে, তাহলে আমরা দিকের জন্য ফর্মুলা করি। দিকের জন্য কয়টা ফর্মুলা করতে পারবো? দুইটা। একটা হচ্ছে ভাইয়া যখন আমাদের এই দিকে আসে, আর একটা হচ্ছে ভাইয়া যখন এই দিকে আসে। ওকে, তো আমরা একটা কাজ করে নিই, আমরা ধরে নিই ফি এবং কিউ এর মধ্যবর্তী যে কোণটা, এই কোণটাকে আমি আলফা ধরে নিই, আলফা। তাহলে আমি এখানে তোমাদের একটু বড় করে দেখাবো, মানে এটা আমি তোমাদের বুঝার সুবিধাতে দেখাচ্ছি। এটা হচ্ছে কিউ, ফি যখন এইদিকে কাজ করে আর ফি যখন এইদিকে কাজ করে, তখন কিন্তু এটাই হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ আলফা। সেই ফিটা যখন এইদিকে কাজ করে তখন কিন্তু তাদের মধ্যবর্তী কোণ এটা। তাহলে এটাকে তুমি কি বলবা? অবশ্যই ভাইয়া ফাই মাইনাস আলফা। সো তুমি যখন এই দিক নিয়ে চিন্তা করবা মধ্যবর্তী কোণ আলফা, যখন এই দিক নিয়ে চিন্তা করবা মধ্যবর্তী কোণ ফাই মাইনাস আলফা। যখন তুমি এই দিক নিয়ে চিন্তা করবা কোনটা হচ্ছে থিটা লব্ধির সাথে, যখন এই দিক নিয়ে চিন্তা করবা লব্ধির সাথে কোনটা হচ্ছে 90 মাইনাস থিটা। সো বাকিটা অটোমেটিক হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে করি ভাইয়া, প্রথমটার ক্ষেত্রে করি থিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ভাইয়া tan থিটা ইকুয়ালস টু সাইন আলফা বাই কজ আলফা, সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা। এবার একটু খেয়াল করে দেখেন, আপনি কার মান বের করবেন? থিটার মান। থিটাটা কার সাথে আছে? পি এর সাথে, নাই কার সাথে? কিউ। যার সাথে নাই তাকে এখানে বসাবো, প্লাস ফি। এবার আসেন ভাইয়া আপনি ফর্মুলা অন্যটা করেন। কোন ফর্মুলা ভাইয়া? এটার জন্য tan 90 মাইনাস থিটা, tan 90 মাইনাস থিটা যখন আপনি করবেন তাহলে আপনার সাইন আলফা মানে মধ্যবর্তী কোণ, এই ক্ষেত্রে মধ্যবর্তী কোণ কত? ফাই মাইনাস আলফা। তাহলে সাইন ফাই মাইনাস আলফা ডিভাইডেড বাই কস ফাই মাইনাস আলফা। এবার আপনি কার মান বের করতেছেন? ভাই আমি 90 মাইনাস থিটার মান বের করতেছি। 90 মাইনাস থিটাটা কার সাথে আছে? ফি। নাই কার সাথে? কিউ। যার সাথে নাই তাকে বসালাম, প্লাস অন্যটা। এবার তুমি চাইলে দেখো tan 90 মাইনাস থিটা কোয়াড্রেন্ট চেঞ্জ করা যায়। এটাকে কোয়াড্রেন্ট চেঞ্জ করলে এটা হয়ে যাবে কট থিটা। কট থিটা ইকুয়ালস টু ভাইয়া এখানে সাইন ফাই মাইনাস আলফা, সাইনই থেকে যাবে। ফাই মাইনাস আলফা মানে 180 ডিগ্রি মাইনাস, 180 ডিগ্রি মাইনাস হলে সাইন পজিটিভ। সো এখানে বলতে পারি আমরা এখানে পাবো কিউ সাইন আলফা পাবো। আর এদিকে কি পাবো? এদিকে পাবো হচ্ছে ভাইয়া ফি মাইনাস কিউ কজ আলফা। এতটুকু বুঝছি কিনা বলো? এতটুকু বুঝছি কিনা? এবার দেখো
ওই আগে একটা ম্যাথ করছিলাম 60 আর 30, সেখানে দুইটাই কিন্তু টেন ছিল, বাট এখন আমার এখানে একটা টেন আর একটা কট, দুইটাই কিন্তু টেন থিটা, একটা টেন থিটা আর একটা কট থিটা। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ভাইয়া, এই টেন থিটা এবং কট থিটাকে যদি আমি গুণ করি তাহলে আমরা লিখতে পারি টেন থিটা ইন্টু কট থিটাকে লিখতে পারি 1/10 থিটা, টেন টেন কাটাকাটি, আনসার হবে 1। এর মানে আমরা একটা কথা বলতে পারি, আমাদের এই দুইটার গুণফল হচ্ছে 1, এটা আমরা নিশ্চয়ই জানি। তাহলে আমাদের এটাকে 1 নাম্বার ইকুয়েশন বললে, এটাকে 2 নাম্বার ইকুয়েশন বললে, দুইটাকে কি করা উচিত? এটাকে 1 বললে, এটাকে 2 বললে, দুইটাকে কি করা উচিত ভাইয়া? কি করা উচিত ভাইয়া? কি করা উচিত ভাইয়া? বলো না কি করা উচিত। এখন অনেকে আমাকে বলতে পারে ভাইয়া আমার উপরে উপরে যে কাটাকাটি করতে হয় তো ভাগ করতে হবে, কিন্তু ভাগ করলে তোমার থিটাটা থেকে যাচ্ছে না। আগের বার বাম দিকে কিন্তু কোনো আননোন ছিল না, বাম দিকে একটা 30 ডিগ্রি একটা 60 ডিগ্রি মান জানতাম, কিন্তু এখন বাম দিকে যে থিটাটা, এই থিটার কোনো কিছু তো আমার কোয়েশ্চেনেই নাই, কোয়েশ্চেনে কোনো থিটাই নাই, এটা আমি ধরে নিছি। তাহলে আমার কাজ হচ্ছে এই যে এই দুইটাকে গুণ করলে থিটা নামক যে জিনিসটা আমি ধরে নিছি, সেই ভয়ঙ্কর জিনিসটা আমার এখান থেকে চলে যাচ্ছে, ওই কারণে এই দুইটাকে আমার গুণ করতে মন চাচ্ছে। ওকে, আসলে আমরা গুণ করে দিই। তাহলে আমরা এই দুইটাকে গুণ করব, গুণ করলে বাকিটা অটোমেটিক মিলে যাবে। তো আমি যদি গুণ করি, বাম পক্ষে হচ্ছে টেন থিটা ইন্টু কট থিটা ইকুয়ালস টু, ডান পক্ষে কী হবে, কিউ সাইন আলফা মিলে হবে কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, আর এখানে আছে ফি প্লাস কিউ কজ আলফা, এখানে আছে ফি মাইনাস কিউ কজ আলফা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এইদিকে তো আমার 1 হয়, তাহলে 1 ইকুয়ালস টু আমরা বলতে পারতেছি কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা ফি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা, বজ্রগুণন করলে ফি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা ইকুয়ালস টু কিউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। এরপর কিউ স্কোয়ার কজ স্কোয়ার আলফা ডান পাশে গেলে ফি স্কোয়ার ইকুয়ালস টু কিউ স্কোয়ার যদি কমন নিয়ে নিই ডাইরেক্ট, সাইন স্কোয়ার আলফা প্লাস কজ স্কোয়ার আলফা, যেটার মান হচ্ছে কত 1, তাহলে বলা যায় ফি স্কোয়ার ইকুয়ালস টু কিউ স্কোয়ার, সুতরাং ফি ইকুয়ালস টু কিউ, প্রমাণিত, শেষ। তোমাকে সেটাই বলছে, প্রমাণ করো যে বলদয়ের মান সমান, আমাদের বলদয়ের মান সমান আমরা প্রমাণ করে ফেলেছি। বলো বুঝছি কিনা? বুঝছি কি না? ইবান সাইদ কোনগুলো ধরছেন যে একটু রিভিউ দেন। কোন দেখো, কোন তো আসলে আমাদের তারা বলছে দুইটি বল ক্রিয়া করে, তো পি এবং কিউ বিন্দুতে আলফা কোণে দুইটা বল ক্রিয়া করতে করে আমি ধরে নিলাম, আলফা আমি ধরে নিছি, তাদের লব্ধিটা এইদিকে সেটা আমি বুঝছি, এবং কোনটাকে আমি থিটা ধরে নিছি। এবার তারা বলল আমার যদি বলটাকে যে কোনো একটা বলকে বিপরীত করলে, তাহলে একটা বলকে আমি বিপরীত করে দিলাম, বিপরীত করে দিলে লব্ধির দিক 90 ডিগ্রি কোণে সরে যায়। তাহলে লব্ধি ছিল আগে এখানে, এখন এখানে, তাহলে এমনভাবে দিতে হবে যাতে করে এই কোণটা 90 হয়, এর মানে এই কোণটা 90। তাহলে সিম্পল তুমি চিন্তা করো, এটা যদি 90 হয়, টোটাল কোণ তো 180, এটা 90, এটাকে আমরা বললাম থিটা, তাহলে আমার এটা হবে 90 মাইনাস থিটা। এরপরে এটা যদি আমার আলফা হয়, এটা যদি আমাদের আলফা হয়, এটা হবে 180 মাইনাস আলফা। আমি সেই জিনিসটা করলাম। যখন আমি এই দুইটাকে নিয়ে চিন্তা করব, মধ্যবর্তী কোণ আলফা এবং লব্ধির সাথে কোণটা হচ্ছে থিটা, আর যখন এই দুইটাকে নিয়ে চিন্তা করব তখন ফি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 5 মাইনাস আলফা, লব্ধির সাথে কোণটা হচ্ছে 90 মাইনাস থিটা। বলো এবার বুঝছি কিনা? এরপর বাকিটা তো ক্যালকুলেশন খুবই ইজি, ক্যালকুলেশনগুলো অটোমেটিক আমার চলে আসতেছে। এখানে মেইন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোয়েশ্চেনটা বুঝা এবং ক্যালকুলেশন করা, কিন্তু আমরা কিন্তু নতুন কোনো কনসেপ্ট পড়তেছি না, সব সামান্তরিক সূত্র, প্রত্যেকটা ম্যাথ হচ্ছে আমাদের সামান্তরিক সূত্র। এবার আসো আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথটা আবার বুয়েটে একবার আসছিল, কিরে সব ম্যাথ খালি বুয়েটে আসি কেন? আসি দেখি, কোনো কণার উপর ক্রিয়ারত, কোনো কণার উপর ক্রিয়ারত দুইটি বলের লব্ধি, দুইটি বলের লব্ধি তাদের একটির সাথে সমকোণ উৎপন্ন করে,
এবং অপরটির 1/3 অপরটির 1/3 তোমাকে বলছে তাহলে দেখাও যে বলদ্বয়ের মানের অনুপাত 3:2√2 এটা তোমাকে দেখাইতে বলছে। হ্যাঁ, জায়েদ বিন ইয়াসিন ভাই, tan 90 ডিগ্রি মাইনাস এক্স নাকি tan 90 মাইনাস এক্স কোনটা সঠিক? উত্তর হচ্ছে দুইটাই সঠিক। আমাদের সাধারণত আমরা যে কাজটা করি সেটা হচ্ছে এখানে তুমি যে 90 ডিগ্রি বলতেছো এটাকে আমরা সাধারণত লিখি হচ্ছে রেডিয়ানে লিখলে এটাকে আমরা লিখি হচ্ছে 5/2 মাইনাস এক্স। রেডিয়ান দেওয়ার সময় কিন্তু উপরে একটা সি দিতে হয়, সি মানে সার্কুলার, কারণ রেডিয়ান হচ্ছে আমাদের বৃত্তীয় একক, তো এটা কিন্তু আমরা দিই না। একইভাবে যেহেতু রেডিয়ান বোঝানোর জন্য এক্সট্রা করে সি দেওয়া লাগে না, তো আমাদের টেনের পাশে তো সবসময় একটা কোণ বসে, তো আমরা বুঝে নিই কোণ যদি পাই আকারে থাকে সেটা হচ্ছে রেডিয়ানে, কোণ যদি সংখ্যা আকারে থাকলে সেটা হচ্ছে ডিগ্রিতে। সো তুমি এটা দিলা কি না দিলে সেটা কোনো ফ্যাক্ট না। সো তুমি এভাবে লিখলেও সঠিক, এভাবে লিখলেও সঠিক। তো সবচেয়ে বড় সঠিক হচ্ছে এটা। হ্যাঁ, মানে সবচেয়ে একবার 100% পিওরলি লিখতে গেলে এটা। আর যদি তুমি বলো যে না ভাইয়া আমি একেবারে ইনোসেন্ট ছেলে, আমার কাছে ভাইয়া যেভাবে বলবেন ওইভাবে, আমি বলবো তুমি 90 ডিগ্রি লেখো, কোনো সমস্যা নেই, যে কোনোটা লিখে যাবে, বোথ আর কারেক্ট, দুইটাকে আমরা কারেক্ট হিসেবে ধরে নিই। আচ্ছা আসি, এবার আসি এদিকে। কোনো কণার উপর ক্রিয়ারত দুইটি বলের লব্ধি, ভালো করে খেয়াল করো, কোনো কণার উপর ক্রিয়ারত দুইটি বলের লব্ধি। তাহলে মনে করো আমার একটা বল হচ্ছে পি, আরেকটা বল হচ্ছে কিউ, তাহলে এদের লব্ধিটা কোথায় কাজ করবে? লব্ধি তো দুইটা বলের মাঝামাঝি কোথাও কাজ করে। এখন তোমাকে বলছে দুইটি বলের লব্ধি তাদের একটির সাথে সমকোণ, তাহলে জিনিসটা এরকম না ভাইয়া, একটা বল যদি পি হয়, ভাইয়া একটা বল যদি আমাদের পি হয়, লব্ধি হচ্ছে এটার লম্বভাবে সমকোণে, এটা হচ্ছে লব্ধি। তাহলে তোমরা নিজেরাই চিন্তা করো আরেকটি বল কোন দিকে হওয়া উচিত? অবশ্যই ভাইয়া আরেকটি বল এদিকে হওয়া উচিত কিউ। তাহলে চিত্রটা কেন আমরা এভাবে আঁকতেছি বুঝছো তো, যে আমাকে বললো কোনো কণার উপর ক্রিয়ারত দুইটি বলের লব্ধি তাদের একটির সাথে সমকোণ উৎপন্ন করে। এই দুইটা বলের যে লব্ধি পাইলাম সেই লব্ধিটা একটার সাথে, এই যে কোনো একটা ফি এর সাথে সমকোণ উৎপন্ন করে। এখন তুমি পি এবং কিউকে এভাবে আঁকলে লব্ধি কিন্তু কখনো সমকোণ উৎপন্ন করার চান্স নাই, ওই কারণে কিউটাকে আমার এভাবে দিয়ে লব্ধিটাকে এভাবে দিতে হবে। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে ভাইয়া, হ্যাঁ বলা হলো তাদের লব্ধি একটির সাথে সমকোণ উৎপন্ন করে, তাহলে একটার সাথে সমকোণ উৎপন্ন করছে, তাহলে এরা যে একটা বলতেছে, একটা বলতে আমরা ফিকে বুঝতেছি, মানে প্রথমটা একটির সাথে সমকোণ উৎপন্ন করে এবং অপরটির 1/3, মানে যদি পি এর সাথে সমকোণ উৎপন্ন করে এই লব্ধিটা হচ্ছে কিউ এর 1/3, মানে 3/1 আমি যদি এটাকে এভাবে আঁকতাম ভাইয়া, এদিকে আমার পি আছে, এদিকে আছে আমার কিউ, লব্ধিটা কিউ এর সাথে লম্ব, তখন এই লব্ধিটা হইতো পি এর 1/3, মানে বুঝছো তো, যে কোনো একটার সাথে সমকোণ, যার সাথে সমকোণ তার নয় অপরটার 1/3। তোমাকে বলা হয়েছে এরকম দুইটি বলের লব্ধি তাদের একটির সাথে সমকোণ উৎপন্ন করে, একটির সাথে সমকোণ উৎপন্ন করলে এবং অপরটির 1/3, এটা হচ্ছে মেইন কথাটা। তাহলে আমরা অলরেডি এখান থেকে খুব সুন্দর একটা জিনিস জানি, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, মধ্যে কোণ ধরে নিলাম আলফা, এবং আর এর মানও দেওয়া আছে। বলা হলো বলদ্বয়ের মানের অনুপাত 3:2√2, এটা তোমাকে প্রমাণ করতে হবে। তো এবার তুমি সিম্পল চিন্তা করো, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি মান দিয়ে ক্যালকুলেশন করবা নাকি দিক নিয়ে ক্যালকুলেশন করবা, একটু কনফিউজড হয়ে যাবা। তোমার কাছে মনে হবে ভাইয়া এই লব্ধির মান তো বলে দেওয়াই আছে, অবশ্যই মানের ফর্মুলা, দিক তো 90 ডিগ্রি আমি দেখতেছি, অবশ্যই দিকের ফর্মুলা। অ্যাকচুয়ালি
এই ম্যাথ শুধু মান দিয়েও মিলবে না, শুধু দিক দিয়েও মিলবে না, মান এবং দিক দুইটার কম্বিনেশনে মিলবে। সো আমরা একটা ম্যাথ দেখে যদি দেখি এখানে ইনফরমেশনগুলো আমার শুধুমাত্র দিক টাইপসের, তখন আমরা দিকের ফর্মুলা করি। যখন দেখি ইনফরমেশনগুলো শুধুমাত্র লব্ধির মান টাইপসের, তখন আমরা লব্ধির মানের ফর্মুলা করি। যখন দেখি দুইটাই আছে, যেমন এখানে দেখো লব্ধির দিকটাও বলে দেওয়া আছে, মানটাও বলে দেওয়া আছে, এবার তোমাকে মানের ফর্মুলা দিকের ফর্মুলা দুইটাই করতে হচ্ছে। আসলে এই ম্যাথে তুমি দুইটা না করলে মিলবেও না, কারণ আননোন বেশি। তাহলে আমরা এখানে প্রথমে মানের ক্ষেত্রে করি। আমরা জানি আর স্কোয়ার মানে আর এর মান হচ্ছে কিউ/3। তাহলে আমাদের কিউ²/9 ইকুয়ালস টু ফি² প্লাস কিউ² প্লাস 2 ফি কিউ কজ অফ আলফা। এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি এখানে ক্যালকুলেশন করবে, হ্যাঁ, ক্যালকুলেশন করে তুমি যে জিনিসটা পাচ্ছ সেটা আমি এখানে লিখে দিই। কিউ² এই পাশে আনলে তো তুমি এখান থেকে কিউ² আর 9 1 মাইনাস 9 কেন, হ্যাঁ, তাহলে -8 কিউ² ডিভাইড বাই 9 ইকুয়ালস টু তুমি পাবা হচ্ছে পি² প্লাস 2 ফি কিউ কজ অফ আলফা। এরপরে তোমার করার মতো আর কোনো কিছু নাই, কিউ সেম ছিল, ওই কারণে দুইটাকে এক পাশে এনে ক্যালকুলেশন করছি। এরপরে তোমার করার মতো আর কোনো কিছু নাই। এখন আমার কোয়েশ্চেন হলো ভাইয়া এবার আমি কি করব? তো তুমি তো লব্ধির মান বের করছো, এবার তুমি লব্ধির দিকের দিকে একটু নজর দাও। তো লব্ধির দিকের দিকে যদি তুমি একটু নজর দাও তাহলে তুমি নিশ্চয়ই বলতে পারবা এখানে tan 90 ডিগ্রি ইকুয়ালস টু, তুমি কার মান বের করতেছো? 90-র মান বের করতেছো। ভাইয়া আমাদের এই যে A90 এটার মান, তাহলে এটা কার সাথে আছে? পি এর সাথে, নাই কার সাথে আছে? কিউ। তাহলে সাইন আলফা ডিভাইডেড বাই কজ আলফা, এটা কার সাথে আছে? পি এর সাথে, নাই কার সাথে? কিউ প্লাস অন্যটা। tan 90 ডিগ্রির মান আমরা জানি হচ্ছে ভাইয়া 1/0। তাহলে 1/0 ইকুয়ালস টু কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ফি প্লাস কিউ কজ আলফা। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি ভাইয়া ফি প্লাস কিউ কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে 0। এখান থেকে বলা যায় কিউ কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ফি। খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি লব্ধির মান থেকে পাইছি এটা, লব্ধির দিক থেকে পাইছি এটা। তোমাকে প্রশ্নে বলছে বলদয়ের মানের অনুপাত, এর মানে তোমাকে অনুপাত বের করতে হলে কে লাগবে? ফি লাগবে, কিউ লাগবে। বারবার বলতেছি অনুপাত বের করতে বলছে ফি এবং কিউ এর, তোমাকে ফি এবং কিউ এর অনুপাত বের করতে বলছে, বলদয়ের মানের অনুপাত। তাহলে বলদয়ের যে তুমি মানের অনুপাত বের করবা, এখানে বল ছাড়া অন্য কেউ থাকতে পারবে না। এই ইকুয়েশনে দেখো ভাইয়া কিউ বল, ফি বল, ফি বল, কিউ বল, আলফা কোণ। তাহলে আমার ঝামেলা হচ্ছে এই কোণটাকে নিয়ে। এখানেও সেম, ফিটা বল, কিউটা বল, কিন্তু আলফাটা কোণ। তাহলে আমাকে সামহাও কোণের জায়গায় অন্য কাউকে বসাইতে হবে, সেটা অলরেডি পেয়ে গেছি। কি? কিউ কজ আলফা যেখানে আছে তার জায়গায় চাইলে, এই কিউ কজ আলফার জায়গায় চাইলে মাইনাস পি বসানো যায়, এখান থেকে এখানে বসানো যায়, যেভাবে বসানো যায়। তাই আমরা বসালে কি পাবো? -8 কিউ² ডিভাইড বাই 9 ইকুয়ালস টু ফি² প্লাস 2 ফি ইন্টু মাইনাস ফি²। তাহলে আমরা এখানে পাচ্ছি -8 কিউ² ডিভাইড বাই 9 ইকুয়ালস টু ফি² মাইনাস ফি² মাইনাস 2 ফি² মানে হচ্ছে মাইনাস ফি²। মাইনাস মাইনাস চলে যাবে, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো হচ্ছে আমাদের, এখান থেকে আমরা যে জিনিসটা বলতে পারবো সেটা হচ্ছে ভাইয়া আমাদের কিউ² ডিভাইড বাই ফি² ইকুয়ালস টু 9/8। তাহলে কিউ বাই ফি ইকুয়ালস টু হচ্ছে আমাদের 3 ডিভাইড বাই 2√2। তাহলে আমাদের কিউ অনুপাত পি ইকুয়ালস টু হচ্ছে 3/2√2। এটাই আমার আনসার, বলো বুঝছি কিনা? সাদিক শাহ ভুইয়া কিউ/3 হবে না? হ্যাঁ কিউ/3 তো লিখছি, এই যে আর এর মান কিউ/3, তো আমার এখানে তো r², এর মানে কিউ²/9। জায়েদ বিন ইয়াসিন ভাই তো ডিগ্রি ছাড়া লিখছেন। আসলে সাধারণত কেউ ডিগ্রি লেখে না, মানে সাধারণত আমরা কোয়ার্ডিনেট চেঞ্জ করার ক্ষেত্রে প্রচলিত নিয়ম হচ্ছে আসলে আমাদের রেডিয়ান দিয়ে লেখা আর কি, পাই দিয়ে লেখাটা হচ্ছে আমাদের আসলে জেনুইন নিয়ম। তো আমরা ডিগ্রি, কারণ আমরা তো জানি পাইটা হচ্ছে রেডিয়ানকে তো আমরা মুখে মুখে ডিগ্রিতে আনতে পারি। তো ডিগ্রিতে আনলে তখন আমরা আলাদা করে ডিগ্রিটা দিই না, কারণ এটা দেখে বুঝে যায় যে আসলে এটা ডিগ্রি আর কি। সুমাইয়া কাউসার
যার সাথে অ্যাঙ্গেল সে হলো সিঙ্গেল। হ্যাঁ আসলে জিনিসটা ওইরকম, যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে সিঙ্গেল। জোস আইডিয়া, তোমাদের মাথায় এত আইডিয়া কেমনে আসে, আমার হিংসে হয়। আরও 3টে ম্যাথ বাকি রয়ে গেছে, ওই 3টে ম্যাথ তিনোটাই ইম্পর্টেন্ট, মারাত্মক লেভেলের। তো সেই 3টে ম্যাথ আমরা আজকে আর না করি, অনেকক্ষণ হয়ে গেছে তো। ওই 3টে ম্যাথ আমরা আজকে না করি, আগামী ক্লাসে করাবো ওই 3টে ম্যাথ। আজকে আমরা অনেকগুলো ম্যাথ করালাম, সামান্তরিক সূত্র, এই সামান্তরিক সূত্র রিলেটেড এই অধ্যায় মানে আমি করাই দিতে হবে এরকম আরও 3টে ম্যাথ আছে। সেই 3টে ম্যাথ করানোর পর এরপর আমরা নেক্সট কনসেপ্টে যাব আর কি। তো আজকে আমরা এর বেশি পড়াবো না, আজকে আমরা এতটুকু করাই। ওই 3টে ম্যাথ আসলে তিনোটাই হচ্ছে বেশি বেশি ইম্পর্টেন্ট টাইপসের ম্যাথ। তো যেহেতু বেশি ইম্পর্টেন্ট টাইপসের ম্যাথ, লাস্টের দিকে বেশি ইম্পর্টেন্ট টাইপসের ম্যাথ করানো উচিত না। ওই তিনোটাই আমাকে আসলে অ্যাকচুয়ালি আজকে করানো যাবে না, ওগুলো আমরা আগামী ক্লাসে করাবো। আগামী ক্লাসেও আমরা ওই 3টা একসাথে একবার শুরুতে আমরা ওই 3টে ম্যাথ দিয়েই শুরু করব। দেন হচ্ছে আমরা এরপর আমাদের এই অধ্যায়টা প্রায় শেষ, মানে এটা শেষ করলে দেখা যাবে অধ্যায়ের অর্ধেক শেষ। মানে এই অধ্যায় 8A এর অর্ধেক হচ্ছে সামান্তরিক সূত্র। তো এতটুকু করলে আমার 8A এর অর্ধেক শেষ। বাকিটা হচ্ছে তোমার উপাংশ সূত্র আছে, তোমরা যে ফিজিক্সেও পড়ছো উপাংশ সূত্র, সেই উপাংশ, লম্ব উপাংশ, হ্যাঁ। তারপর হচ্ছে বল যদি 2টা 3টা না থাকে, অনেকগুলো থাকে, তখন কী করতে হবে সব কিছু আমরা পড়াবো ধাপে ধাপে। তো আমাদের অনেকের প্রবলেম হয়ে যায় আমরা কোন জায়গায় কোন ধরনের কনসেপ্ট ব্যবহার করবো এগুলাতে। সো আমি জিনিসটা এমনভাবে তোমার জন্য সাজাবো, এখানে সিকোয়েন্সটা সবচেয়ে বড় ফ্যাক্টর। আমি সবসময় বলি ম্যাথ পড়তে হলে সিকোয়েন্সটা সবচেয়ে বড় ফ্যাক্টর। তো আমরা সিকোয়েন্সটা আমরা আমাদের মতো করে সাজাবো, যার কারণে তোমার ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। তো দেখি আমরা আগামী ক্লাসে তাহলে আগামী ক্লাস হচ্ছে আমরা এরপরে বাকিটা করব। তো আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর তোমরা সবাই কিন্তু এই রিলেটেড ম্যাথগুলো করে ফেলবা, ঠিক আছে? এই রিলেটেড বইতে যে ম্যাথগুলো আছে সেগুলো করে ফেলবা। আগামী ক্লাসে আমরা 2টা জিনিস নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে সামান্তরিক সূত্রের, বাকি 3টে ম্যাথ বাকি আছে, ওই 3টা করাবো ইম্পর্টেন্ট। আর এরপরে হচ্ছে আমাদের এরপরে করাবো হচ্ছে তোমার ত্রিভুজ সূত্র মোস্ট ইম্পর্টেন্ট। মানে আগামী ক্লাসটা হচ্ছে বেশি বেশি ইম্পর্টেন্ট, যে ওই আগামী ক্লাসে যতগুলো ম্যাথ করাবো সবগুলো ম্যাথই একটার থেকে আরেকটা বেশি ইম্পর্টেন্ট। মানে ওই জিনিসটা এরকম, মনে করো ওই ধরনের ম্যাথগুলোকে নিয়ে সবাই টানাটানি করে, খুবই ডিমান্ড, পাবলিক ডিমান্ড অনেক বেশি, হ্যাঁ আমার মতো। ওকে, আজকের ক্লাস তাহলে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।